অষ্টম শ্রেণীর যে ইতিহাসের 3 নম্বর চ্যাপ্টারটা রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তো এই চ্যাপ্টারটার মূল বিষয়বস্তুটা একটু আমরা আলোচনা করে নিতে চাইছি। তো এই চ্যাপ্টারটাকে যদি আমরা পুরোটা পড়ে ফেলি তো তার মধ্যেই আমরা যে মূল বিষয়গুলো পাবো সেটাকে একটু যদি সাজিয়ে নেওয়া যাক তাহলে দেখতে পাবো আমরা কি দেখতে পাচ্ছি না কতগুলো মূল বিষয় এখানে আলোচনা করা হয়েছে। যেমন কি 1 নম্বর হচ্ছে উপনিবেশ, অর্থাৎ ভারতে গড়ে ওঠা ব্রিটিশদের উপনিবেশ। এইটা নিয়ে এখানে আলোচনা রয়েছে। যেই উপনিবেশের মধ্যে আমরা তৈরি হওয়ার পর যে 3টা প্রেসিডেন্সি গঠিত হবে সেটা বাংলা প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং যে মুম্বাই প্রেসিডেন্সি 3টা গঠিত হবে। তো সেটার যে ইতিহাসটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, কীভাবে যে উপনিবেশগুলো তৈরি হয়েছিল তার সংক্ষিপ্ত যে ইতিহাসটা আমরা যদি দেখি, যে তার আমরা একটা ছোট্ট যদি ছকের সাহায্যে জানার চেষ্টা করি না, আমরা দেখেছিলাম কিভাবে বাংলাতে 1757 সালের পলাশী বিদ্রোহ কিংবা 1764 বক্সার যুদ্ধ কিংবা 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভ কিংবা 1772 খ্রিস্টাব্দে একেবারে নিজামত লাভ, অর্থাৎ দেওয়ানি ও নিজামত লাভ করে পুরো বাংলা দখল হয়েছিল। তারপরে যখন তারা দক্ষিণ ভারতে মহীশূরের দিকে অগ্রসর হয়েছিল তো সেখানে পরপর 4টা যুদ্ধ সংগঠিত হবে এবং সেই 4টা যুদ্ধের মধ্যে যে 3টা সন্ধি কিন্তু আমরা দেখতে পাবো, যে মাদ্রাজ সন্ধি, ম্যাঙ্গালোর সন্ধি এবং শ্রীরঙ্গপত্তমের সন্ধি হওয়ার পরে যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে পরাজয়ের পর 1799 খ্রিস্টাব্দে কিন্তু দক্ষিণ ভারতটা পুরো করায়ত্ত করে ফেলবে এবং 1801 খ্রিস্টাব্দে তারা সেখানে মাদ্রাজ প্রেসিডেন্সি প্রতিষ্ঠা করবে। তো তারপরে তারা যখন পশ্চিম ভারতের দিকে অগ্রসর হবে সেখানে আমরা দেখেছি যে 3টা যুদ্ধ সংগঠিত করবে ক্রমান্বয়ে এবং 2টো সেখানে সন্ধি হবে। তো তো সুরাটের সন্ধি এবং 2টো সন্ধি আমরা পড়েছি এগুলো। এবং তারপরে 1818 খ্রিস্টাব্দে যখন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হবে, সেই তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে পুরো মারাঠা সাম্রাজ্য কিন্তু ব্রিটিশদের শাসনাধীনে চলে আসবে। এইভাবে এই 1818 খ্রিস্টাব্দটাকে আমরা জেনেছি বাংলার কিভাবে, ভারতের কিভাবে জলবিভাজিকা বলা হয়ে থাকে বা বিভিন্ন ঐতিহাসিকরা নামকরণ করেছেন। তো তারপরে তারা যথাক্রমে যখন উত্তর ভারতের দিকে অগ্রসর হয়ে শিখ সাম্রাজ্যকে দখল করে ফেলবে 2টো যুদ্ধের মধ্য দিয়ে, যতক্ষণ পর্যন্ত যে রঞ্জিত সিং বেঁচে ছিলেন তখন পর্যন্ত কিন্তু ইংরেজরা তাদের সঙ্গে আক্রমণ করে লড়াই করে জিততে পারেনি। কিন্তু রঞ্জিত সিংয়ের মৃত্যুর পরেই 2টো যুদ্ধের মধ্য দিয়ে 1849 খ্রিস্টাব্দে পুরো শিখ সাম্রাজ্য অন্তর্ভুক্ত করে ফেলবে এবং তারপরে যথাক্রমে আমরা দেখব যে 1857 সালে মহাবিদ্রোহ ঘটবে। এইভাবেই কিন্তু পুরো ভারতটাকে যেন পুরো তারা তাদের উপনিবেশে পরিণত করবে, অর্থাৎ অধিকার করে ফেলবে, সাম্রাজ্য বিস্তার করে ফেলবে। তো এখন এই চ্যাপ্টারে আমরা যেটা বলতে যাচ্ছি যে উপনিবেশ, তো এই শাসন তারা সাম্রাজ্য বিস্তার করে যখন পুরো ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে তো সেটা তখন বর্তমানে তাদের কিন্তু উপনিবেশে পরিণত হয়েছে এবং সেই উপনিবেশ সম্পর্কে আমরা একটু জানবো এখানে। এইটা কিন্তু আমরা যদি দ্বাদশ শ্রেণীর 2 নম্বর চ্যাপ্টারে কিন্তু উপনিবেশ বিষয়টা একটু আমরা জানবো। তো সেখানে আমরা ডিটেলসে এর সম্পর্কে পড়বো, অর্থাৎ অষ্টম শ্রেণীর ইতিহাসের সঙ্গে কিন্তু দ্বাদশ কিংবা যে দশম শ্রেণীর ইতিহাসের কিন্তু আমরা গভীর সম্পর্ক আমরা পাবো। তো সেরকমভাবেই আমরা পড়াশোনা করে যাব। তো আর একটা জিনিস এখানে আলোচনা করার বিষয় রয়েছে যে উপনিবেশ তৈরিকারী যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে গিয়েই সেখানে উপনিবেশটা তৈরি করেছে, সেই উপনিবেশ তৈরিকারীদের উপর ইংল্যান্ডের যে নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্রিটেনের নিয়ন্ত্রণ, সেটা করার জন্য তারা কি করবে, কতগুলো অ্যাক্ট তারা চালু করবেন। প্রথম রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে চালু করবেন। তারপরে আমরা দেখব যে সেই যে আইনের কিছু ভুল ত্রুটির কারণের জন্য আবার 1884 খ্রিস্টাব্দের দিকে পিট যখন ইংল্যান্ডের শাসন ভার নেবেন তখন তার সময় পিটের শাসন আইন শুরু হবে এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন চার্টার্ড অ্যাক্ট যেগুলো বাণিজ্য করার জন্য 20 বছর অন্তর অন্তর সেগুলোকে পুনরায় করে রিনিউ করা হতো, সেইগুলো আইন চালু হবে যেগুলোকে সনদ আইনও বলা হয়। এবং আরও পরে কতগুলো ভারত শাসন আইন যেগুলো পরবর্তীকালে বিভিন্ন সময় চালু হবে, সেইগুলোর মাধ্যমে কিন্তু যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কিন্তু ব্রিটেন কিন্তু নিয়ন্ত্রণ চালিয়ে যাবে। তো আমরা যে বিভিন্ন চার্টার অ্যাক্টগুলো দেখতে পাবো, 1793তে একটা চার্টার অ্যাক্ট
পাস হবে 1813, অর্থাৎ 20 বছর অন্তর অন্তর আমরা দেখব 1813 পর 1833 কিংবা 1833-এর পর 1853-তেও একটা সনদ আইন পাস হবে। তাছাড়া যে বিভিন্ন সময় ভারত শাসন আইনগুলো যেগুলো পাস হবে 1858 খ্রিস্টাব্দের একটি ভারত শাসন আইন, 1861 খ্রিস্টাব্দের একটা ভারত শাসন আইন এবং 1892-এর একটা ভারত শাসন আইন পাস হবে। তো এইভাবে বিভিন্ন আইন পাসের মধ্য দিয়ে ব্রিটেন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর একটা নিয়ন্ত্রণ আমরা দেখব। এবং আর কি দেখব যে এই যে ব্রিটিশ বা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ভারতে উপনিবেশ তৈরি করেছিল, তো সেই উপনিবেশ তারা ভারতীয়দের উপরে তারা কি করে নিয়ন্ত্রণ করবে, তার জন্য তারা কি কি প্রক্রিয়া অবলম্বন করবে তারও একটা আমরা তথ্য এখানে পাবো। এখানে আমরা দেখতে পাবো যে তারা হচ্ছে প্রথম তারা কি করবে না, বিচার ব্যবস্থার কিন্তু সংস্কার সাধন করবেন। তারপরে পুলিশ ব্যবস্থা সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে সৈন্যবাহিনী বা সেনাবাহিনীর কিভাবে তারা সংস্কার সাধন করে তারা হচ্ছে নিয়ন্ত্রণ চালিয়ে যাবেন, কিংবা আমলাতন্ত্র এটা জানবো। এবং এই আমলাতন্ত্র সৃষ্টির সঙ্গে সঙ্গে শিক্ষাটাও একটু জড়িয়ে রয়েছে, অর্থাৎ শিক্ষিত আমলা তৈরি করার সঙ্গে সঙ্গে শিক্ষাটাও এখানে আমরা আলোচনা করব। তো এই শিক্ষার যে আলোচনাটা আমরা অষ্টম শ্রেণীতে একটু অন্যরকম ভঙ্গিতে এখানে আলোচনা করব। তো এই শিক্ষার বিষয়টা কিন্তু দশম শ্রেণীর 2 নম্বর অধ্যায়ে আমরা শিক্ষা সংস্কার আন্দোলনের সময় কিন্তু সেখানে আরও ডিটেলসে আলোচনা করব। আর এই চ্যাপ্টারের শেষ অংশে যেটা আমরা পাবো যে জমি জরিপ ও রাজস্ব, যে সমস্ত যে তারা যে উপনিবেশ অর্থাৎ যে সাম্রাজ্য বিস্তার করে উপনিবেশ স্থাপন করেছিল সেইগুলো থেকে তারা রাজস্ব আদায় করার জন্য প্রাথমিক পর্যায়ে কীরকমভাবে তারা জমি জরিপ করবেন এবং রাজস্ব নির্ণয় করবেন সেটার একটু সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানবো। তো এইটা আমরা একটা সূচনা বলে অর্থাৎ এই চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন আমরা আজকে আলোচনা করলাম। তো পরের ক্লাসগুলোতে বিভিন্ন বিষয়বস্তুগুলো তুলে ধরে আমরা আলোচনা করব। প্রথম আমরা উপনিবেশটা নিয়ে একটু আলোচনা করব, তো তারপরে আমরা ক্রমান্বয়ে উপনিবেশ তৈরিকারী যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটেনের যে নিয়ন্ত্রণটা আলোচনা করব, এবং ক্রমান্বয়ে আমরা বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, সেনাবাহিনী, আমলাতন্ত্র, শিক্ষা এবং জমি জরিপ এইগুলো একটা আলাদা আলাদা পয়েন্টে আমরা এই চ্যাপ্টারটাকে কভার করার চেষ্টা করব। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার যে প্রথম বিষয়বস্তু যেটা আমরা আলোচনা করব বলছিলাম যে উপনিবেশ স্থাপন এবং উপনিবেশের বিস্তার বা উপনিবেশটা কোন অঞ্চলগুলো নিয়ে তৈরি হয়েছিল তার সম্পর্কে একটু আলোচনা। তো এইটার যে উপনিবেশ প্রতিষ্ঠার যে অর্থাৎ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, তো আর একবার জাস্ট আমরা রিক্যাপ করে নিতে চাইছি। যে আমরা দেখেছি যে ইউরোপ থেকে যে বিভিন্ন বণিক গোষ্ঠীগুলো কিন্তু যে আমাদের এই ভারতবর্ষে কিন্তু বাণিজ্য করার জন্য এসেছিল। তো 1498 খ্রিস্টাব্দে যে ভাস্কো দা গামা দেখানোর পথ ধরে ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন সেই পথ ধরে পরবর্তীকালে বিভিন্ন ইংরেজ, ফরাসি, ডেনমার্ক, ওলন্দাজ প্রভৃতিরা এসেছিলেন। তাদের মধ্যে দুটো শক্তি কিন্তু বেশি স্থায়ী হয়েছিল, যেমন একটা হচ্ছে ফরাসি আর একটা হচ্ছে ইংরেজ। তো ইংরেজরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা কিন্তু পরবর্তীকালে সবাইকে হারিয়ে দিয়ে অর্থাৎ ফরাসিকেও পরাজিত করে তো তারা একচ্ছত্রভাবে ভারতে শাসন প্রতিষ্ঠা করবে। তো ফরাসিদের সঙ্গে একটা দ্বন্দ্ব আমরা আলোচনা করেইছি, তো আরেকবার বলে নিচ্ছি। ফরাসিদের যে মূল দুটো ঘাঁটি ছিল কিন্তু একটা ছিল পন্ডিচেরি আর একটা ছিল হচ্ছে চন্দননগর। তো তৎকালীন সময়ে 1744 থেকে যে প্রায় 64 খ্রিস্টাব্দের মধ্যে ফরাসিদের সঙ্গে প্রায় 3টা যুদ্ধ, যেটাকে আমরা কর্ণাটক যুদ্ধ নামেও উল্লেখ করে থাকি, সেই 3টা যুদ্ধ কিন্তু ঘটেছিল। তখন ফরাসিদের যে গভর্নর জেনারেল কে ছিলেন না, দুপ্লে ছিলেন হচ্ছে ফরাসির গভর্নর। তো তিনি 3টা ক্রমান্বয়ে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধগুলো প্রথম কর্ণাটকের যুদ্ধ অর্থাৎ প্রথম ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব যেটাকে বলা হচ্ছে সেটা 1746 থেকে 48 সালের মধ্যে ঘটবে। দ্বিতীয়টা ঘটবে হচ্ছে 1749 থেকে 1754 খ্রিস্টাব্দের মধ্যে দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ, এবং তৃতীয় যুদ্ধ যেটা ঘটবে তো 1754 থেকে 1763 খ্রিস্টাব্দের মধ্যে। তো সেই যুদ্ধকালীন সময়ের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ঘটবে যেটাকে 1760 খ্রিস্টাব্দে যেটা ঘটবে, যেটাকে বন্দিবাসের যুদ্ধ নামে বলা হচ্ছে। তো সেই যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু ভারতে যে ফরাসিদের যে উপনিবেশের কর্তৃত্ব প্রতিষ্ঠার যে লড়াই একেবারে ধ্বংস পেয়ে যাবে এবং ইংল্যান্ড অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচ্ছত্র অধিকার পেয়ে যাবে। তো এইটাই ছিল হচ্ছে প্রথমে বণিক গোষ্ঠীগুলোকে মধ্যে তাদের টিকে থাকা। অপরপর তো ইংরেজরা যখন হচ্ছে সাম্রাজ্য বিস্তার করবে একের পর এক বাংলা থেকে কি করে পুরো ভারতে, আমরা তার একটা তথ্য তুলে ধরেছি। তো
তো বাংলাতে প্রথমে পলাশী যুদ্ধ যেটা ঘটবে 1757 খ্রিস্টাব্দের পর, এবং তারপরে বক্সার যুদ্ধ যেটা 1764, এবং এই সময়ের মধ্যে একেবারে 1772 সালের মধ্যে পুরো বাংলাকে তারা দখল করে ফেলবে, যেখানে দেওয়ানি লাভ করে ফেলছিল 1765-তে, অর্থাৎ বক্সার যুদ্ধের পরে পরে। এবং 1772 খ্রিস্টাব্দে অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে যখন 76-এর মন্বন্ত ঘটে যাওয়ার পরে তাদের প্রশাসনিক দায়িত্বটাও বা রাজনৈতিক দায়িত্বটাও তাদের ঘাড়ে এসে পড়লো, অর্থাৎ নিজামতের দায়িত্বটাও যখন এসে পড়লো, তো এইভাবে দেওয়ানি এবং নিজামত দুটো নিয়ে তারা কিন্তু পুরো বাংলায় তারা একটা প্রেসিডেন্সি করে তারা সেখানটায় উপনিবেশ তৈরি করে ফেলেছিল। তো আমরা এই যে 65 থেকে 70-72 সাল মধ্যে এই জায়গায় এই সময় দেখেছি আমরা একটা দ্বৈত শাসন চলছিল, যার ফলস্বরূপ এখানে 76-এর মন্বন্তর ঘটেছিল। তো তারপরে সেই সময়কালীন সময়ের মধ্যে কিংবা পরবর্তী সময় যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব হতে থাকবে, এবং সেই সময় মহীশূরের সঙ্গেও কিন্তু তারা লড়াই করবেন। 4টা পরপর তারা যুদ্ধ করবেন। একটা কি যে প্রথম মহীশূর যুদ্ধ, দ্বিতীয় মহীশূর যুদ্ধ, তৃতীয় মহীশূর এবং চতুর্থ। সেই যুদ্ধের মধ্যে যে 3টা সন্ধি, প্রথম শেষ যুদ্ধগুলোতে কিন্তু কোনো সন্ধি সংগঠিত হয় না, তখনই শেষ যুদ্ধের মধ্য দিয়ে যখন তারা হেরে যাবে পুরো রাজ্যটা কিন্তু বা সাম্রাজ্যটা কিন্তু তাদের অন্তর্গত হয়ে যেত। তো এই মহীশূর যুদ্ধের যে 3টা যুদ্ধের প্রথম 3টা যুদ্ধে আমরা যে সন্ধিগুলো পেয়ে থাকবো, 3টা সন্ধিগুলোর মধ্যে আমরা প্রথমে পাবো মাদ্রাজের সন্ধি, তারপরে পাবো ম্যাঙ্গালোর সন্ধি, তারপর শ্রীরঙ্গপ্রত্যমের সন্ধি। তো মাদ্রাজের সন্ধি 1769 খ্রিস্টাব্দে, ম্যাঙ্গালোর সন্ধি আমরা পেয়েছি 1784 খ্রিস্টাব্দে, এবং শ্রীরঙ্গপ্রত্যমের সন্ধিকে আমরা পাবো 1792 খ্রিস্টাব্দে। তো তারপরে 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মধ্য দিয়ে যখন পরাজয় হয়ে যাবে মহীশূরের, তো পুরো মহীশূর অর্থাৎ দক্ষিণ ভারতটা কিন্তু ইংরেজদের অধীনে চলে এসেছিল। তারপরে আমরা দেখব মারাঠা শক্তির দিকের পশ্চিম দিকে অবস্থিত মারাঠা শক্তির সঙ্গেও 3টা যুদ্ধ ঘটবে। তো সেখানে 1818 খ্রিস্টাব্দের যে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে তাদের পরাজয়ের মধ্য দিয়ে পুরো পশ্চিম ভারতটা তাদের আয়ত্তে চলে আসবে, অর্থাৎ মারাঠা সাম্রাজ্য যতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তার সমগ্র অঞ্চলটা ইংরেজরা অধিকার করছে। তো এই মারাঠাদের ক্ষেত্রেও আমরা দুটো সন্ধির কথা পারবো, একটা জানবো সুরাটের সন্ধি, একটা সলবাইয়ের সন্ধি। তো সুরাটের সন্ধিটা যথাক্রমে 1775 খ্রিস্টাব্দে, এবং যে সলবাইয়ের সন্ধি ঘটবে 1782 খ্রিস্টাব্দে। তো তারপরে যখন এরা অগ্রসর হয়ে উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ উত্তর ভারতের দিকে অগ্রসর হবে, তো সেখানে আমরা পাবো রঞ্জিত সিং যখন শিখদের রাজা ছিলেন, তখন কিন্তু ইংরেজরা তাকে হারিয়ে উঠতে পারেনি। তো তাদের সঙ্গে এমনিতেই একটা সন্ধি করেছিল, অমৃতসর সন্ধি 1809 খ্রিস্টাব্দে। তো পরবর্তীকালে লাহোর সন্ধি করবে, অর্থাৎ যে রঞ্জিত সিংয়ের মৃত্যুর পরে যখন তার যে দুর্বল শাসকরা থাকবে তার পুত্ররা তাদের সঙ্গে লাহোর সন্ধি করবে, এবং সেখানে দুটো যে ইঙ্গ শিখ যুদ্ধ ঘটবে, সেই যুদ্ধের শেষ যুদ্ধে কিন্তু শিখরা পরাজয়ের মধ্য দিয়ে 1849 খ্রিস্টাব্দে পুরো শিখ সাম্রাজ্য কিন্তু ইংরেজদের অধীনে চলে আসবে। তো এইভাবে ক্রমান্বয়ে পুরো সমগ্র ভারত জুড়ে কিন্তু তারা যে সাম্রাজ্য বিস্তার করেছে, এবং ক্রমান্বয়ে বাংলা প্রেসিডেন্সি এবং 1801 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি, অর্থাৎ মহীশূর যুদ্ধের পরাজয়ের পরেই 1799 খ্রিস্টাব্দের পরে 1801 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সির গঠন তারা করে ফেলেছিল। তো এবং মারাঠার যেদের পরাজয়ের করেই হারিয়ে দেওয়ার পরে 1818 খ্রিস্টাব্দে তারা কিন্তু মুম্বাই প্রেসিডেন্সি তারা তৈরি করবে। তো এইভাবে 3টা প্রেসিডেন্সি অর্থাৎ সমগ্র ভারতকে সুসংঘবদ্ধভাবে নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু 3টা প্রেসিডেন্সিতে তারা ভাগ করে ফেলেছিল। তো সেই 3টা প্রেসিডেন্সি সম্পর্কে এখন আমরা একটু জানবো, যেখানে তাদের যে উপনিবেশ তৈরি করেছিল। এখন উপনিবেশ কথাটাকে আমরা একটু জেনে নিতে চাইবো যে উপনিবেশ কথাটার অর্থ কী। উপনিবেশ কথাটার অর্থ কি, যে কোনো একটা রাষ্ট্র যখন তার রাষ্ট্রের সীমানার বাইরে অন্য কোনো অঞ্চলে বা অন্য কোনো রাজ্যকে বা রাষ্ট্রকে তারা তাদের শাসনের অধীনে নিয়ে চলে আসে, তখন তাকে বলা হচ্ছে সেই রাজ্যের বা সেই রাষ্ট্রের সেটা উপনিবেশ, এবং তাদের সুবিধার্থে যেন সেই সাম্রাজ্য যখন তাদের অনুগত হয়ে থাকে তখন সেইটাকে বলা হয় তাদের উপনিবেশ। তো ভারতে যেভাবে এসে তারা সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে, এভাবে পুরো ভারতটাকে দখল করে ফেলেছে, তো ভারতও কিন্তু ব্রিটেনের তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু উপনিবেশে পরিণত হয়ে গেছে। তো এই উপনিবেশের মধ্যে আমরা 3টা প্রেসিডেন্সির কথা জেনেছি, অর্থাৎ একটা মাদ্রাজ প্রেসিডেন্সি, মুম্বাই প্রেসিডেন্সি আর কলকাতা প্রেসিডেন্সি। তো এই 3টা সম্পর্কে একটু আমরা জেনে নিই। ব্রিটিশরা যখন প্রথম আসে ভারতে, তো
1611 খ্রিস্টাব্দে কিন্তু মছলিপত্তনম বন্দর, যেটা বর্তমান চেন্নাই বন্দরের কাছাকাছি তো বা মাদ্রাজ বন্দরের কাছাকাছি, সেখানে তারা অবস্থান করবে এবং সেইখানে তারা কিন্তু ক্রমান্বয়ে যখন প্রেসিডেন্সি হয়ে যাবে তো সেখানে বিভিন্ন সময় সময় তারা কিন্তু দুর্গ স্থাপন করবে, তারপর হচ্ছে কি চার্চ প্রতিষ্ঠা করবে। এখানে সেন্ট জর্জ দুর্গ তারা কিন্তু এখানে তৈরি করবে। 1639 খ্রিস্টাব্দে এখানে মাদ্রাজ ঘাঁটি তারা তৈরি করবে। আর মাদ্রাজ পট্টনম গ্রামে কিন্তু একটা সেন্ট জর্জ দুর্গটা তারা তৈরি করবে। এবং এই যে মাদ্রাজ প্রেসিডেন্সি অঞ্চলের অন্তর্গত যে অঞ্চলগুলো, উপনিবেশের যে সীমানাগুলো মাদ্রাজ প্রেসিডেন্সির সীমানায় ছিল, সেগুলো কোনগুলো না, পুরো দক্ষিণ ভারতের বিরাট অঞ্চল, তাছাড়া কর্ণাটক এবং দক্ষিণ উড়িষ্যার কিছু অংশ, এটা কিন্তু এই সীমানার অন্তর্গত ছিল। এবং এই যে মাদ্রাজ প্রেসিডেন্সির কিন্তু দুটো প্রশাসনিক কেন্দ্র তারা তৈরি করেছিল, একটা হচ্ছে শীতকালের জন্য, একটা হচ্ছে গ্রীষ্মকালের জন্য। শীতকালে তারা হচ্ছে ওটাকামুন্দ এবং গ্রীষ্মকালের জন্য ওটাকামুন্দ, অর্থাৎ গ্রীষ্মকালে যখন মাদ্রাজে অর্থাৎ মানে চরমভাবাপন্ন এলাকা, অর্থাৎ প্রচুর উত্তপ্ত উষ্ণতা পড়ে, তো সেই জন্য তারা গ্রীষ্মকালের জন্য ওটাকামুন্দকে তারা বেছে নিয়েছিল। এবং শীতকালে হচ্ছে তারা মাদ্রাজকে তারা হচ্ছে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করতো। আমরা যদি দেখে থাকি তো দক্ষিণ ভারতের এই অঞ্চলগুলো ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত। তো এরপরে চলে আসছি যে মুম্বাই প্রেসিডেন্সি, অর্থাৎ বোম্বাই প্রেসিডেন্সি, যেটার বর্তমান নাম হয়েছে যে মুম্বাই। তো এই মুম্বাই প্রেসিডেন্সিটার যে প্রধান তার উৎপত্তি একটু ইতিহাসটা যদি জেনে নিই না, 1612 খ্রিস্টাব্দে এরা কিন্তু ব্যবসা করার জন্য সুরাট বন্দরে এসেছিল এবং এই বন্দরের যখন ধীরে ধীরে ক্রম অবনতি ঘটতে থাকবে তখন মুম্বাইকে কেন্দ্র করে তারা বন্দর তৈরি করবে এবং বোম্বাই বন্দরকে তারা কিন্তু সেখানে পরবর্তীকালে বোম্বাই প্রেসিডেন্সি গড়ে তুলবে। এবং অর্থাৎ সুরাট বন্দরের ক্রম বাণিজ্যের অবনতির ফলেই কিন্তু বোম্বাই কিন্তু ধীরে ধীরে অগ্রগতি ঘটবে বাণিজ্যের ক্ষেত্রে এবং সেখানকে কেন্দ্র করেই প্রেসিডেন্সি তৈরি হবে। এবং এই যে প্রেসিডেন্সির অন্তর্গত যে সীমানাগুলো, অর্থাৎ যে সাম্রাজ্যগুলো তারা দখল করেছিল, কোনগুলো এই বোম্বাই প্রেসিডেন্সির অন্তরে থাকছিল না, পুরো পশ্চিম মধ্য ভারত, এছাড়া আরব সাগরের তীরবর্তী যে অঞ্চলগুলো, আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলো, তার সঙ্গে সঙ্গে সিন্ধু প্রদেশ, অর্থাৎ যে পাঞ্জাবের সিন্ধু প্রদেশগুলো কিন্তু এগুলো সেই সীমানার অন্তর্গত ছিল। তো 1887 নাগাদ তারা মুম্বাইকে ঘিরে কিন্তু একটা এই কার্যকলাপটা ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে। তো এইভাবে মুম্বাই প্রেসিডেন্সির আমরা একটু সংক্ষিপ্ত তথ্য জানলাম। তো আর একটা থাকবে কি কলকাতা প্রেসিডেন্সি, এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেসিডেন্সি পূর্ব ভারতের মধ্যে। তো পূর্ব ভারতের মধ্যে পুরো গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সি হচ্ছে এইটা। তো এর যে বিভিন্ন অঞ্চলগুলো এর যে অধীনে ছিল, যেগুলো যেমন কি বাংলা ছিল, বিহার ছিল, আসাম, ত্রিপুরা, পরে পাঞ্জাব এবং উত্তর মধ্য অঞ্চলগুলোও কিন্তু এর অন্তর্গত হলো এবং গঙ্গা ব্রহ্মপুত্রের যে অববাহিকা অঞ্চল সেটাও কিন্তু এই কলকাতা প্রেসিডেন্সির বা বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত হলো। তো এখানেও তারা কিন্তু তাদের যেখানে সুরক্ষা কবচ হিসাবে তারাও কিন্তু একটা দুর্গ এখানেও তৈরি করেছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ তারা এখানে বানিয়েছিল। যেমনভাবে মাদ্রাজেও একটা দুর্গ বানিয়েছিল হচ্ছে সেন্ট জর্জ দুর্গ, তো এখানেও সেরকম তারা একটা দুর্গ তারা বানিয়েছিল। তো এইভাবে আমরা জানলাম যে তাদের ঔপনিবেশিক প্রতিষ্ঠাটা তারা 3টা প্রেসিডেন্সিকে ঘিরে কী করে তারা করেছিল। তো এর পরের ক্লাসে আমরা যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর এখন নিয়ন্ত্রণ করবে ব্রিটিশরা, কীভাবে অর্থাৎ ব্রিটেন করবে, সেটা আমরা জানবো পরের ক্লাসে। আগে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে উপনিবেশ স্থাপনটা আমরা জেনে নিয়েছি, ভারতের যে 3টা প্রেসিডেন্সিতে কীভাবে তৈরি করে তারা পুরো ভারতকে শাসন করছিল। তো এই উপনিবেশ তৈরি করার পর তাদের উপর অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর যে একটা নিয়ন্ত্রণ করবে ব্রিটেন, সেটা আমরা এখন আলোচনা করব। তো এখানে আমরা যে দেখব যে কতগুলো আইন তারা প্রণয়ন করবে, ব্রিটিশ যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কতগুলো আইন তারা প্রণয়ন করবে, সেই আইন অনুযায়ী কিন্তু তাদের উপর একটা কন্ট্রোল নিয়ন্ত্রিত হবে। তো এই যে আইন, এইটার মধ্য দিয়ে কিন্তু তারা দেখাতে চাইবে যে ভারতে যে আইনের শাসন তারা প্রবর্তন করতে চাইছে, অর্থাৎ এতদিন পর্যন্ত যে স্বৈরতন্ত্র অর্থাৎ রাজাদের যে রাজতন্ত্র চলছিল সেটার পরিবর্তে যেন তারা দেখাতে চাইছে যে একটা যেন গণতন্ত্রের ধারণা তারা যেন দিতে চাইছে, যে আইনের শাসন তারা শুরু করছেন। তো এই উপনিবেশ
যে তৈরি করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কারা কিভাবে নিয়ন্ত্রণ করতো প্রথমের দিকে, না আমরা জেনেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাস্ট ব্যবসা করার জন্য এসেছিল, তো এর কাউন্সিল অফ ডিরেক্টর দ্বারা কিন্তু এ নিয়ন্ত্রিত হতো। এর যে একটা পরিচালন সভা এবং মালিক সভা, দুটো সভা অর্থাৎ যেটা কাউন্সিল অফ ডিরেক্টরস বলা হচ্ছে, তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করত। তারা কিন্তু তিনটা আলাদা কাউন্সিল ছিল এবং তিনটা আলাদা কাউন্সিল কিন্তু তিনটা প্রেসিডেন্সিতে তারা গভর্নর মানে তারা তৈরি করে পাঠাতো, অর্থাৎ গভর্নর নির্বাচন করে তারা তিনটা কাউন্সিল ছিল তারা পাঠাতো। পরবর্তীকালে কিন্তু যখন বাংলায় যখন ঘটে গেল হচ্ছে যে মন্বন্তর, সেই মন্বন্তরের পরবর্তীকালে 1772 খ্রিস্টাব্দের যখন সময়সীমা শেষ হলো, তারপরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর একটা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে চাইলো ব্রিটিশ দপ্তর। তখনই তারা পাশ করলো যে রেগুলেটিং অ্যাক্ট, 1773 খ্রিস্টাব্দে প্রথম তারা পাশ করলো রেগুলেটিং অ্যাক্ট, যাকে বলা হচ্ছে কিনা নিয়ন্ত্রণ আইন। এই নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলো কি ছিল, না এই নিয়ন্ত্রণ আইনের দুটো নিয়ন্ত্রণের বিষয় ছিল। একটা হচ্ছে কোম্পানির শাসন ব্যবস্থাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এবং কোম্পানির যে পরিচালক সভা ছিল অর্থাৎ যারা কোম্পানিকে পরিচালনা করতো তাদের উপরও একটা নিয়ন্ত্রণ কিন্তু তৈরি করা হবে। তো কোম্পানির শাসন ব্যবস্থার উপর কিভাবে নিয়ন্ত্রণ করা হলো, না এখানে তিনটি যে স্বতন্ত্র প্রেসিডেন্সিতে যেখানে আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে শাসন চলছিল সেগুলোকে এক ইউনাইটেড করার প্রক্রিয়া দেখা গেল। তিনটি স্বতন্ত্র যে প্রেসিডেন্সির স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হলো। এখানে কি করা হলো, না একটা গভর্নর জেনারেল পদ তৈরি করা হলো, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের জন্য একটা ধারণা আনা হলো। সেই গভর্নর জেনারেল অর্থাৎ বাংলার গভর্নরই হবে যেন গভর্নর জেনারেল। তো ইনার আন্ডারে কিন্তু অন্য দুটো প্রেসিডেন্সি কিন্তু থাকবে, তাদের কার্যকলাপ ইনি নিয়ন্ত্রণ করবেন। তো প্রথম গভর্নর হয়ে আসবেন কিন্তু ওয়ারেন হেস্টিংস, এবং তিনি প্রত্যেক 5 বছরের মেয়াদ নিয়ে আসবেন এবং প্রত্যেক 5 বছর পর কিন্তু নতুন গভর্নর জেনারেল আসবেন। তো এই গভর্নর জেনারেল পদ এবং তাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু 4 সদস্যের একটা গভর্নর জেনারেল কাউন্সিল এটা কিন্তু তৈরি করা হয়, অর্থাৎ 4 জন সদস্য, এবং সেই সদস্যদের মতামতের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিন্তু গভর্নর জেনারেল হচ্ছে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই রকমভাবে যখন বাংলার গভর্নর জেনারেল হয়ে গেলেন সর্বেসর্বা, তখন কিন্তু এর ফলে কলকাতা কিন্তু ভারতের যে রাজধানীতে পরিণত হলো। অর্থাৎ আমরা যদি বলি এই রেগুলেটিং অ্যাক্ট এটার পাশের মধ্য দিয়েই কিন্তু কলকাতা কিন্তু ভারতের রাজধানী পরিণত হয়ে গেছিল। তো এই রেগুলেটিং অ্যাক্টের আরেকটা মূল বিষয় ছিল যে বিচার বিভাগীয় কিছু সংস্কার করার জন্য যে কিছু ব্যবস্থা করা হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল যে একটা বিচার যে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করার কথা বলা হয়, এবং সেখানে প্রধান বিচারপতি থাকবেন যে স্যার এলিজা ইম্পে বলে, এবং এটা 1774 খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা করা হয় এই এতের ভিত্তিতে, অর্থাৎ বিচার করার জন্য। এবং এই বিচারপতি হিসাবে আরও 3 জন সাধারণ বিচারপতিও কিন্তু তাদের সঙ্গে থাকবেন। তো আর যে কোম্পানির পরিচালক সভা অর্থাৎ এই রেগুলেটিং অ্যাক্টের যে আরেকটা অংশ ছিল যে কোম্পানির পরিচালক সভা, অর্থাৎ কোম্পানি যে মালিকরা কারা হতে পারবেন তার একটা তথ্য আমাদের রয়েছে 10ম শ্রেণীর, যেহেতু এটা দ্বাদশ শ্রেণীর অংশে একটু ডিটেলসে রয়েছে, তো আমরা সেটা একটু দেখাতে চাইছি। যে এখানে আমরা পাবো হচ্ছে যে কারা পরিচালক সভায় অংশগ্রহণ করতে পারবে। তো আগে মালিকরা যাদের 500 পাউন্ড শেয়ার দিয়ে কিন্তু যেখানে মালিকানা পেতেন এবং তারা ভোটাধিকার পেতেন, বর্তমানে কি করা হলো না 1000 পাউন্ড শেয়ার দিলেই তবেই তারা কিন্তু বণিকরা ভোটদানের অধিকার পাবেন এবং তারা কিন্তু পরিচালন সভার সদস্য হতে পারবে। এবং পরিচালক সভার সদস্য কতজন করা হলো, না 24 জন করে দেওয়া হলো, এবং যারা 4 বছরের জন্য নির্বাচিত হবেন, এবং কি প্রত্যেক বছর কিন্তু 1/4 অংশ অর্থাৎ 6 জন কিন্তু পদত্যাগ করে নতুন জনকে নিয়োগ করতে হবে। এবং এই পরিচালক সভা কি করবে না 6 মাস অন্তর অন্তর ভারতের সমস্ত খবর অর্থাৎ সামরিক খবর, বেসামরিক খবর কিংবা রাজস্ব বিষয়ক তথ্য সরকারকে জানাতে বাধ্য হতে। তো এইগুলো হচ্ছে কিন্তু যে এই যে আইনের মধ্যে বলা ছিল কোম্পানির অর্থাৎ মালিক সভার কারা হতে পারে। তো এই যে আইনটা করা হলো রেগুলেটিং অ্যাক্ট,
তো এই আইনে যেহেতু দুটো পদ তৈরি করা হয়ে গেছিল, যে একটা গভর্নর জেনারেল পদ এবং তাকে নিয়ন্ত্রণকারী যে গভর্নর জেনারেল কাউন্সিল তৈরি করা হয়েছিল, কিন্তু এবং একটা বিচার বিভাগ তৈরি করা হলো যেখানে সুপ্রিম কোর্টের প্রধান থাকবেন এবং 3জন বিচারপতি। তো এক্ষেত্রে যখনই গভর্নর জেনারেল পদ হয়ে গেল, তখন এখানে কিন্তু একটা সমস্যা দেখা গেলো, যেটার যে ত্রুটি বিচ্যুতিগুলো আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাসে পড়বো। তো এখানে একটু জেনে নিচ্ছি, দ্বাদশ শ্রেণীর বইতে আমাদের রয়েছে যে কি হলো না, যখন জেনারেল করে দেওয়া হলো গভর্নর জেনারেল, তার ক্ষমতা সম্পর্কে কিছু বলা হলো না, কোন কোন বিষয়ের উপর তিনি হস্তক্ষেপ করতে পারবেন সেরকম কোনো সুনির্দিষ্ট কিন্তু নিয়ম ছিল না। তাছাড়া কিন্তু বিচার বিভাগের যে প্রধান হয়ে এলেন যে যে স্যার এলিজা ইম্পে, অর্থাৎ যে সুপ্রিম কোর্টের ক্ষমতা কতদূর পর্যন্ত থাকবে, তারা কোন কোন বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু যথেষ্ট মানে স্পষ্টতা ছিল না। তো সেই কারণের জন্য কি হয়েছে যে এইটার অনেক সমস্যা দেখা দিল। তো এর জন্যই কিন্তু, অর্থাৎ এই সমস্যাটাকে দূরীভূত করার জন্যই কিন্তু পরবর্তীকালে আরও একটা যে ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন, যেটাকে পুনরায় আবার একটা আইন চালু করে পাঠানো হবে, সেটাকে না যখন না 1784 খ্রিস্টাব্দে, যখন কে না উইলিয়াম পিট, যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হবেন 1784 খ্রিস্টাব্দে, তিনি এই যে দায়িত্বটা নেবেন। এবং এই আইনটা বলবৎ হবে কবে থেকে না 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে কিন্তু এই আইনটা বলবৎ হবে। এবং এই যে আইনটা প্রদানের উদ্দেশ্য কি ছিল না, ভারতে যে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর কিন্তু নজরদারিটা হচ্ছিল কিন্তু মূল যে কাজ আর কি। এবং এই যে আইনটা পাস হলো, অর্থাৎ পিটের শাসনের মূল বিষয়গুলো কি ছিল না, এখানে একটা বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। অর্থাৎ যখন সেই গণ্ডগোলগুলো হচ্ছিল যে গভর্নর জেনারেল পদের সঙ্গে কিংবা অন্যান্য গভর্নরদের, যে তার জন্য কী করা হলো, বোর্ড অফ কন্ট্রোল নামে একটা যে সভা তৈরি করা হলো, যেখানে কে কে থাকবে না, ব্রিটিশ অর্থ সচিব থাকবে, একজন রাষ্ট্র সচিব থাকবে এবং প্রিভি কন্ট্রোলের 4 জন থাকবে, প্রিভি কন্ট্রোল। তো এইরকমভাবে একটা বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হলো এবং এই বোর্ডকেই কোম্পানির সামরিক অসামরিক শাসন রাজস্ব ব্যবস্থার সমস্ত কিছু পরিচালনার পুরো দায়িত্বটাকে দেওয়া হয় একটা বোর্ড অফ কন্ট্রোলকে। অর্থাৎ প্রকৃতপক্ষে কী হলো, এটা ব্রিটেনের ধীরে ধীরে যেন পরোক্ষ থেকে প্রত্যক্ষ শাসনাধীনে আসতে থাকলো। এর ফলে কি হলো, সমস্ত প্রশাসনিক কর্তারা গভর্নর জেনারেলের কর্তৃত্ব এখানে কিন্তু মানতে বাধ্য হতে হলো। অর্থাৎ এই যে পিটের শাসন আইনের যদি আমরা গুরুত্বটা একটু তুলে ধরি, এখানে কি হলো না, এখানে আমরা দেখব যে গভর্নর জেনারেলের ক্ষমতা কিন্তু মানমর্যাদা বৃদ্ধি পেল। এবং এখানে আরও একটা কি করা হলো, একটা সিক্রেট কমিটি তৈরি করা হলো, যেই কমিটি কি করবে না, সেই সিক্রেট কমিটিতে কারা হবে না, বোর্ড অফ কন্ট্রোলের যাবতীয় যে নির্দেশ, বোর্ড অফ কন্ট্রোল যেটা ইংল্যান্ডে রয়েছে, তার যাবতীয় নির্দেশ কোম্পানির কাছে পাঠানোর প্রধান দায়িত্ব দেওয়ার জন্য 3 জন ডিরেক্টরকে নিয়ে একটা সিক্রেট কমিটি তৈরি করা হলো, যারা কিনা নিয়মিতভাবে তথ্য পাঠাবে। এছাড়া আর ওখানে কি কি বলা ছিল, যে অবসরের সময় কোনো ব্রিটিশ কর্মচারী যখন স্বদেশে ফিরবে, তাকে কিন্তু বাধ্যতামূলক হিসাবে তার যে হিসাব দেখাতে হবে, তার আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ তার যে কত অর্থের হিসাব তাকে দেখাতে হবে। তো এই রকম কিন্তু এই শর্তগুলো ছিল। এই যে শর্তগুলোর কিছুটা ব্যর্থতাও ছিল, কারণ কি, এই যে নির্দেশ কমিটি বলে যে কমিটিটা, অর্থাৎ সিক্রেট কমিটি যেটা তৈরি হয়েছিল যে নির্দেশ পাঠানোর জন্য, এই নির্দেশগুলো আসতে গভর্নর জেনারেলের কাছে এতটা সময় সাপেক্ষ হতো যে গভর্নর জেনারেল অনেক সময় কি হতো, নিজেই সিদ্ধান্ত নিত। তো এই রকম যে দুটো শাসন আমরা পড়লাম, যে এই শাসনগুলো কবে কত সালে কিভাবে চালিত হয়েছিল, মূল যে পার্থক্যগুলো কি কি, এখানে দুটো প্রধান বিষয়, এখানের বিষয়গুলো কি কি, সিক্রেট কমিটি থেকে করে বোর্ড অফ কন্ট্রোল, এই দুটো যে মূল বিষয়, এগুলো আমরা নিশ্চয়ই জানলাম। তো পরবর্তীকালে আমরা যখন ক্লাস 12-এ আরও কিন্তু অনেকগুলো যে সনদ আইন সম্পর্কে আমরা বলেছিলাম সেগুলো পড়ব এবং কতগুলো ভারত শাসন আইনও সেখানে পড়ব। তো এখানে জাস্ট আমরা তাদের যে কোন সালে কোনটা পাস হয়েছে জাস্ট একটু তথ্য তুলে ধরছি, যদিও এটা আমাদের ক্লাস যে 8-এর বইতে কিন্তু এটা আমাদের পড়তে হচ্ছে না। তো আমরা এখানে দেখব 1793, 18 থেকে শুরু করে 33 এবং 53, এই কয়েকটা সালে পরপর চার্টার্ড অ্যাক্ট এবং ভারত শাসন আইনগুলো, যেগুলো 1858, 1861 এবং 1892 খ্রিস্টাব্দে এগুলো
চালু করা হবে, যার মধ্য দিয়ে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর যে কন্ট্রোলটা, নিয়ন্ত্রণটা কিন্তু ব্রিটিশ ধীরে ধীরে আরও কঠোর থেকে কঠোরতর করবে। অর্থাৎ পুরো যে ভারতীয় উপনিবেশটা বর্তমানে কিন্তু ইংল্যান্ডের পুরো লক্ষ্য নজরের আন্ডারে তারা নিয়ে চলে আসবে। তো যেই যে জিনিসগুলো আমরা পড়ালাম সেখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন আমরা এখানে দিচ্ছি ছাত্রদের জন্য, যেগুলো তোমরা কিন্তু এখানে ভালো করে বইটা পড়ার পর কিংবা এই লেকচারগুলোকে আরেকবার শুনে নেওয়ার পরে কিন্তু তোমরা এখান থেকে এটা করতে পারবে। তো এই প্রশ্নগুলো তোমরা করার জন্য একটা স্ক্রিনশট নিতে পারো। তো এইগুলো তোমরা সব করে খাতায় রাখবে। তো এখন আমরা যে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নিয়ন্ত্রণ, এটা আমরা একটু জানবো। অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যে বিভিন্ন প্রকরণগুলো ছিল সেটা আমরা একটু জানবো। অর্থাৎ ভারতীয়দের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কি প্রক্রিয়াগুলো অবলম্বন করে তারা হচ্ছে কি পুরো ভারতের যে উপনিবেশটাকে তারা কন্ট্রোল করতো, সেটা এখানে আমরা একটু জানবো। তো এর আগের যে ভিডিওগুলোতে আমরা জেনেছি ভারতের উপনিবেশ তৈরি থেকে শুরু করে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটেনের যে নিয়ন্ত্রণ করার যে বিভিন্ন আইনগুলো আমরা সেখানে আগের ভিডিওগুলোতে পড়েছি। তো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতীয়দেরকে নিয়ন্ত্রণে রেখেছিল সেটা আমরা জানব। তো কতগুলো যে ব্যবস্থা তারা করেছিল সেইগুলো, যেমন কি যে বিচার ব্যবস্থার তারা সংস্কার ঘটিয়েছিল। 2 নম্বর কি যে পুলিশ ব্যবস্থা যেটা, অর্থাৎ সেটারও সংস্কার ঘটেছিল। নতুন সেনাবাহিনীর কিভাবে সংস্কার ঘটেছিল এবং আমলাতন্ত্র থেকে শুরু করে এবং সেইটার জন্য যে প্রয়োজনীয় শিক্ষা এবং রাজস্ব বিভাগের কি কি যে সংস্কার ঘটিয়ে ভারতীয়দের উপর নিয়ন্ত্রণ করছিল সেটা আমরা আলোচনা করব। তো আজকে এইখানে আমরা শুধু কেবলমাত্র বিচার ব্যবস্থার যে সংস্কারটা এবং বিচার ব্যবস্থার মাধ্যমে কি করে যে আইনের শাসনের ধারণা এনে কিভাবে ভারতীয়দের উপর তারা নিয়ন্ত্রণ রেখেছিল সেটা জানব। তো আমরা জেনেছি যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়ে গেছে। তো সেই অ্যাক্ট অনুযায়ী আমরা দেখেছি গভর্নর জেনারেলের পদ তৈরি হয়েছে এবং গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য একটা গভর্নর জেনারেল কাউন্সিল তৈরি হয়েছে 4 জন সদস্যের, এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা যে সুপ্রিম কোর্ট তৈরির নির্দেশ পাওয়া গেছে। তো সেইগুলোকে এখন বাস্তবায়িত করার জন্যই এবং যে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ভারতীয়দের উপর চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে এখন প্রক্রিয়া শুরু হবে। তো এই প্রক্রিয়ায় যে সমস্ত যে গভর্নর জেনারেলরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদের মধ্যে একজন হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, যিনি 1772 থেকে 1785 সাল পর্যন্ত ভারতের বাংলা প্রেসিডেন্সির গভর্নর হয়ে এসেছিলেন, এবং লর্ড কর্নওয়ালিস যিনি 1786 থেকে 98 সাল পর্যন্ত ছিলেন, এবং লর্ড বেন্টিং কিছুটা এই বিচার বিভাগীয় ক্ষেত্রেও কিন্তু সংস্কার করবেন। তো প্রথমে চলে আসছি ওয়ারেন হেস্টিংসের ব্যাপারে। তো ওয়ারেন হেস্টিংস প্রথমে তিনি কী করলেন যে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠার যে উদ্যোগটা তিনি নিলেন, কী করলেন যে জেলা থেকে এবং প্রত্যেকটা জেলাতে কি করলেন যে দেওয়ানি এবং ফৌজদারি যে আদালত তৈরি করলেন। তো এখন প্রশ্ন আসছে যে কেন এই বিচার বিভাগের সংস্কারের প্রয়োজন হলো, না কি এতদিন পর্যন্ত অর্থাৎ মুঘল যে শাসনের যে ব্যবস্থাটাই কিন্তু প্রচলিত ছিল, অর্থাৎ সেই মুঘল ব্যবস্থার মতোই দেওয়ানি এবং ফৌজদারি বিচার বিভাগের যে মাপকাঠি এগুলো কিন্তু ছিল, কিন্তু তার ফলে কি হচ্ছিল কি বিভিন্ন যে সময় যে কোম্পানির যে কর্মচারীদের মধ্যে গরমিলের কিন্তু তারা অভিযোগ তুলত। তো সেই পুরনো পদ্ধতিকে তাই কিন্তু যে নতুন করে সাজানোর প্রয়োজনীয়তা থেকেই কিন্তু এগুলো হচ্ছে। তো প্রথমে তিনি কি করলেন যে 1772 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে এই নতুন বিচার ব্যবস্থাটা তাই চালু করা হয়েছিল। প্রথমে কি করা হলো যে আদালত তৈরি করা হলো, প্রত্যেকটা জেলাতে আদালত তৈরি করা হলো। কি কি আদালত, না দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত। তো দেওয়ানি আদালতে অর্থাৎ সমস্ত আদালতগুলোতে কিন্তু দেওয়ানি আদালতের প্রধানের দায়িত্বে কিন্তু থাকবে হচ্ছে ইউরোপীয় যে সম্প্রদায়ের মানুষেরা, এবং তাকে সাহায্য করার জন্য বিচারককে বিভিন্ন যে দেশীয় পণ্ডিত, মৌলবী, ব্রাহ্মণ এবং এরা বিভিন্ন আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সহায়তা করবেন। আর যে ফৌজদারি আদালতগুলো চলতো সেগুলোতে কিন্তু কাজী এবং মুফতি এরা কিন্তু যথারীতি থেকে তারা কিন্তু কাজটা পরিচালনা করত।
কিন্তু ভারতীয়দের উপর এই নিয়ম যে নির্ভরতাটা, এই নির্ভরতাটাকে কাটিয়ে ওঠার জন্য তিনি কি করলেন, যে সমস্ত আইনগুলোকে লিপিবদ্ধকরণের দিকে তিনি জোর দিলেন। কি করে লিপিবদ্ধ করবেন? তাহলে সেই দেশীয় যে আইনগুলো বোঝার জন্য, সেই হিন্দুদের বিভিন্ন প্রচলিত আইন কিংবা মুসলমানদের বিভিন্ন প্রচলিত আইনকে জানার জন্য তিনি কিন্তু পদক্ষেপ নিলেন। কি করলেন, যে 11 জন হিন্দু পণ্ডিতকে দিয়েই কি করলেন, যে হিন্দু আইনগুলির সার সংকলন একটা নিলেন এবং সেইগুলোকে তিনি যে কি করলেন, যে বাংলা ইংরেজি অনুবাদ করার সিদ্ধান্ত নিলেন। আবার কি মুসলমান আইনগুলোকেও ঠিক একই রকমভাবে সার সংকলন তৈরি করে তিনি কি করলেন, যে তাদের সংকলন বানানোর চেষ্টা করলেন। এইভাবে কিন্তু একটা লিপিবদ্ধকরণের প্রক্রিয়াতে তিনি গেলেন, যাতে করে সেই যে বিচার বিভাগীয় কাজে যে ভারতীয়দের উপর নির্ভরশীলতা থেকে নির্ভরশীলতাটা তিনি কাটিয়ে উঠলেন। তো এইভাবে কিন্তু একটা বিচার বিভাগে তিনি পরিবর্তন ঘটালেন। এছাড়া তিনি কি করলেন, এই লিখিত আইন তৈরি করার জন্য তিনি কি করলেন, যে সুপ্রিম কোর্ট যে তৈরি হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী, যে সুপ্রিম কোর্ট 1774 সালে কলকাতায় তৈরি হয়েছিল এবং তার প্রধান যে বিচারপতি যিনি ছিলেন স্যার এলিজা ইমপেকে তিনি নিয়ে কিন্তু একটা বিচার ব্যবস্থার কিন্তু চূড়ান্ত ইউরোপীয়করণ করার দিকে মন দিলেন। এই 4 বছরে 77 থেকে 81 এই বছরগুলো ধরে তিনি এইটা সমস্ত অর্থাৎ লিপিবদ্ধকরণের কাজে মন দিলেন। তারপরে অর্থাৎ এখানে যে সুপ্রিম কোর্টের যে একটু সমস্যা দেখা দেবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যখন যে এখতিয়ার, যে কোন ক্ষেত্রগুলোতে তারা হস্তক্ষেপ করবে না, তাই জন্য একটা যখন সমস্যা দেখা দিল, তো এবং এই সুপ্রিম কোর্টের যখন রচনা হয়েছিল, যে কেবলমাত্র ভারতে থাকা ব্রিটিশ নাগরিকদের কিন্তু তারা বিচার করতে পারবে, এবং যখন কিন্তু আর বিভিন্ন প্রকার সমস্যা দ্বন্দ্ব দেখা দিল, যেমন কি বিভিন্ন গভর্নর জেনারেলদের সঙ্গে বা বিভিন্ন যে প্রেসিডেন্সির জেনারেলদের সঙ্গে গভর্নর জেনারেলের যখন দ্বন্দ্ব, কিংবা গভর্নর জেনারেলের সঙ্গে যখন সুপ্রিম কোর্টের যে এখতিয়ারের দ্বন্দ্ব ঘটলো, তখন তিনি কি করে দিলেন, যে ওয়ারেন হেস্টিং তিনি এখতিয়ারগুলোকে নির্দিষ্ট করে দিলেন। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না, যেমন কি রাজস্ব দপ্তরের ক্ষেত্রে কোনো কাজে, কিংবা গভর্নর ও গভর্নরের কাউন্সিলে, অর্থাৎ গভর্নর জেনারেল কিংবা গভর্নর জেনারেল যে কাউন্সিল রয়েছে তার কোনো কাজে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না। এইরকম তিনি কিন্তু নির্দেশিকা চালু করেন। এছাড়াও পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সম্পর্কিত কিছু ঘটনাগুলো ঘটবে, যদিও সেগুলো লর্ড যে ওয়ারেন হেস্টিংসের সময় নয়। যেমন কি 1797 সালে এই যে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা 3 করে দেওয়া হবে, যেখানে 4 জন ছিল আগে। এটা কিন্তু প্রকৃতপক্ষে কর্নওয়ালিসের সময় হবে, এবং এছাড়াও 1801 খ্রিস্টাব্দে এবং 1823 খ্রিস্টাব্দে আরও সুপ্রিম কোর্টগুলো তৈরি হতে থাকবে। তো এগুলো বিভিন্ন সময় বিভিন্ন গভর্নর জেনারেলদের সময় কিন্তু এগুলো তৈরি হয়েছিল। তো এইভাবে সুপ্রিম কোর্টের একটা ইতিহাস আমরা এখানে জানলাম। তো আরও একজন যে গভর্নর জেনারেল, যার উপর কিন্তু বিচার ব্যবস্থাটাকে সংস্কারের প্রধান দায়িত্ব নিয়েছিলেন, তিনি হচ্ছেন কিনা লর্ড কর্নওয়ালিস। তিনি কি করেছিলেন, এই যে ওয়ারেন হেস্টিংস যে লিপিবদ্ধ করার প্রক্রিয়া নিয়েছিলেন বিভিন্ন আইনগুলোকে, তিনি সেগুলোকে কি করলেন, সবগুলোকে সংকলিত করে একটা বিধিবদ্ধ আইন বা কোড কর্নওয়ালিস তিনি চালু করলেন। অর্থাৎ সমস্ত আইনগুলোকে তিনি সংহত করলেন, বিভিন্ন যে আইনগুলোকে একই ছত্রছায়ায় নিয়ে এসে কোড কর্নওয়ালিস তিনি করলেন। এবং তিনি কি করলেন, এটা 1793 খ্রিস্টাব্দে তিনি এটা চালু করলেন। এছাড়া তিনি কি করলেন, বিভিন্ন যে আদালতগুলোকে তিনি যে একই আওতায় আনলেন, এবং বিভিন্ন দেওয়ানি সংক্রান্ত বিচার বা রাজস্ব সংক্রান্ত বিচারগুলোকে তিনি আলাদা আলাদা করে দিলেন, এবং বিভিন্ন জেলা থেকে সদর পর্যন্ত আদালতগুলোকে ঢেলে সাজালেন। এছাড়া তিনি আর কি করলেন, যে বিভিন্ন আয়ের বিরুদ্ধেও আমরা উচ্চ আদালতে যাওয়ার তিনি একটা সেখানে অধিকারও দেওয়া হলো। বিশেষ করে এখানে কি করা হলো, যে বিচার ব্যবস্থায় পুরোপুরি ভারতীয়দেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো, কোনো বিচারক ভারতীয়রা হতে পারবেন, তিনি এরকম কঠোর পদক্ষেপ নিলেন। এবং এর ফলে কি হলো, সমস্ত আদালতের প্রধান বিচারপতিরা ইউরোপীয় হয়ে গেল, অর্থাৎ ইউরোপীয়করণ যেন ঘটে গেল, অর্থাৎ আইন ব্যবস্থার ইউরোপীয়করণ কিন্তু ঘটে গেছিল। এইটা গেল হচ্ছে লর্ড কর্নওয়ালিসের যে বিচার সংস্কারগুলো। তো এখানে তিনি আমলাতন্ত্রও কিন্তু একটা তৈরি করবেন। আমলাতন্ত্র অর্থাৎ সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে
অসামরিক প্রশাসনের জন্য তিনি কিন্তু, অর্থাৎ যারা কিনা বিচার বিভাগীয় কাজে সাহায্য করার ক্ষেত্রে সাপোর্টিং স্টাফ হবে, অর্থাৎ বিভিন্ন রাজস্ব ক্ষেত্রে কাজে সহায়তা করবে, সেরকম আমলাতন্ত্র কিন্তু তিনি তৈরি করবেন। অর্থাৎ এইভাবে যখনই এই দুজন যে গভর্নর জেনারেল এইরকম পদক্ষেপগুলো নিলেন, তখন এর ফলে কি হলো কি, যে যখন হঠাৎ করে যে মুঘল সাম্রাজ্যের যে বিচার ব্যবস্থাটা প্রচলিত ছিল এতদিন, সেটা হঠাৎ করে যখন পরিবর্তিত হয়ে গেল, সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারলো না। 2 নম্বর কি না, ইউরোপের যে শাসনের প্রধান স্তম্ভতে এটা রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের একটা প্রধান স্তম্ভ অর্থাৎ বিচার ব্যবস্থাকে তারা রূপান্তরিত করে দিল। এরপরে আরও একজন যে গভর্নর জেনারেল পরবর্তীকালে আসবেন 1828 থেকে 1835 সালে, লর্ড উইলিয়াম বেন্টিং, তার সময়ও কিছু সংস্কার সাধিত হবে। তিনি কেবলমাত্র বিচার বিভাগীয় সংস্কার ছাড়াও অন্য কিছু সংস্কারও করেছিলেন। তো আমরা দেখব যে তিনি ভূমি রাজস্ব সংস্কারও করেছিলেন, বিশেষ করে প্রশাসনিক ব্যয় কমানোর জন্য, কিংবা এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে তিনি মহলওয়ারি বন্দোবস্তও চালু করেছিলেন। তো আমরা এখানে যেহেতু বিচার বিভাগীয় সংস্কারটা আমরা জানছি, তো আমরা দেখে নিই উইলিয়াম কি করেছিলেন বেন্টিং। না, তিনি কি করেছিলেন না, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর প্রভৃতি পদগুলোতে আবার ভারতীয়দের নিয়োগ কিন্তু করতে পারবে, সেই রকম তারা নির্দেশ তিনি জারি করলেন। অর্থাৎ যেখানে কর্নওয়ালিস কিংবা ওয়ারেন হেস্টিংস ভারতীয়দের বাদ দিতে চেয়েছিলেন বিচার বিভাগে, ইনি কিন্তু বেন্টিং কিন্তু পুনরায় আবার ভারতীয়দের নিয়োগ করতে শুরু করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট কিংবা ডেপুটি কালেক্টরের পদগুলোতে। এছাড়া কি কোম্পানির যে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যে জাতপাতের যে একটা মাপকাঠিকে তিনি বাদ দিলেন, তিনি তার পরিবর্তে কি করলেন, যে যোগ্যতার মাপকাঠিকে তিনি নিলেন, অর্থাৎ যার যোগ্যতা রয়েছে তিনিই হবেন সেই সরকারি কর্মচারী উপযুক্ত। এছাড়া কিন্তু উঁচু উঁচু যে পদগুলোতে ভারতীয়দের নিয়োগ কিন্তু করা হতে থাকবে, কিন্তু বেতন তাদের কম দেওয়া হবে এইরকম। এছাড়া কিন্তু উত্তর এবং মধ্য ভারতে যে সক্রিয় হয়ে ওঠা ঠগীদের কিন্তু দমন করার জন্য তিনি কিন্তু একটা বিশেষ কমিশন গঠন করবেন, সেখানে কর্নেল স্লিম্যানকে তিনি দায়িত্ব দেবেন এবং তিনি এটা সফলভাবে কিন্তু ঠগী দস্যুদের যে দমন তিনি করবেন। তো এইগুলো হচ্ছে তার দ্বারা পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, যেগুলো বিভিন্ন কাজে কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে সহায়তা হয়েছিল। তো আমরা এর পরেরগুলোতে আমরা যে বিভিন্ন যে ক্লাস যে করব, সেখানে আমরা অন্যান্য ব্যবস্থাগুলোকেও দেখব, যেগুলোর দ্বারা হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কর্তৃত্বগুলোকে প্রতিষ্ঠা করতে চাইছিল। এখন আমরা ঔপনিবেশিক শাসনযন্ত্র, তার যে একটা প্রধান হাতিয়ার পুলিশ ব্যবস্থা, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এর আগে আমরা বিচার ব্যবস্থাটা নিয়ে আলোচনা করেছি, তো পুলিশ ব্যবস্থাটা কী রকমের ছিল। তো আমরা যদি রেগুলেটিং যে অ্যাক্ট যেটা পাস হয়েছিল 1773 খ্রিস্টাব্দে, তার আগে কী ধরনের পরিস্থিতি ছিল না, আগে কিন্তু যে মুঘল পুলিশ ব্যবস্থাটাই কিন্তু প্রচলিত ছিল। তো এই বিশেষ করে এই পুলিশ ব্যবস্থাটা প্রচলনের কারণ কী ছিল না, ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল কি না, এই পুলিশ ব্যবস্থার মধ্য দিয়েই আইনের শাসন যে প্রতিষ্ঠা করা, অর্থাৎ কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে একটা সহায়কারী শক্তি দরকার, সেটাই কাজ করবে কি না পুলিশ ব্যবস্থা। তো রেগুলেটিং যে অ্যাক্ট পাস হওয়ার আগে পর্যন্ত কীরকম পরিস্থিতি ছিল না, মুঘল পুলিশ ব্যবস্থাটা কিন্তু প্রচলিত ছিল, যেখানে ফৌজদার ছিল, কোতোয়াল ছিল, চৌকিদার ছিল, এদের ক্ষমতাই প্রধান ছিল। বিশেষ করে কোতোয়াল বলতে কি শহরের যে নিরাপত্তা রক্ষার দায়িত্ব, কিংবা চৌকিদার বলতে কি গ্রামের নিরাপত্তা রক্ষার দায়িত্ব কিন্তু এদের উপর ছিল। তো দেওয়ানি লাভের পূর্বেও কিন্তু এই একই ছিল, এবং দেওয়ানি লাভের পর অর্থাৎ 1665 খ্রিস্টাব্দের পরেও কিন্তু ঠিক মুঘল পুলিশি ব্যবস্থাও একই রকম প্রক্রিয়ায় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বজায় রেখেছিল। কিন্তু যখন 76-এর মন্বন্তর ঘটে যায়, অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে যখন 76-এর মন্বন্তর ঘটে, তখন কিন্তু এই যে পুলিশ ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর একটা কিন্তু প্রয়োজনীয়তা দেখা গেল। তো প্রথমে সেই জন্য কী করার জন্য আমরা জানি যে রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়ার পর প্রথম যে গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন কি না ওয়ারেন হেস্টিংস, তিনি কি কি পদক্ষেপগুলো নিয়েছিলেন না, তিনি প্রথমে কি করলেন, পুরো বাংলাটাকে এবং বিহারটাকে কতগুলো ফৌজদারি জেলায় বিভক্ত করে দিলেন। বাংলাকে 10টি এবং বিহারকে 8টি ফৌজদারি জেলায় বিভক্ত করে দিলেন, এবং প্রত্যেকটা জেলায় একটা করে ফৌজদারি থানা তিনি স্থাপন করলেন, এবং প্রত্যেকটা যে থানায় সংলগ্ন একটা করে জেলখানাও কিন্তু তিনি স্থাপন করেন, এবং প্রত্যেকটি যে
দেশীয় ফৌজদার কিন্তু নিয়োগ করলেন। সেই যে ফৌজদারি যে থানাগুলো করলেন সেখানে প্রত্যেকটাতে দেশীয় ফৌজদার তিনি নিয়োগ করলেন, অর্থাৎ তিনি ফৌজদারি ব্যবস্থাটাকে কিন্তু বজায় রাখলেন। শুধু কিন্তু তিনি কিন্তু ভাগ করে দিলেন, বিভিন্ন ফৌজদারি এলাকায় ভাগ করে দিলেন। তো এছাড়া তিনি কি করেছিলেন না 1781 খ্রিস্টাব্দে ফৌজদারির জায়গায় তিনি আবার পরিবর্তন করে ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে এসেছিলেন। তো অর্থাৎ ওয়ারেন হেস্টিংস দুটো পদক্ষেপ নিয়েছিলেন, অর্থাৎ ফৌজদারি ব্যবস্থাটা কিছুদিন চালিয়েছিলেন এবং পরে কী করেছিলেন না 1781 দিকে তিনি করেছিলেন না ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে ফৌজদারির জায়গায় বসিয়েছিলেন। তো ওয়ারেন হেস্টিংস শাসন করেছিল আমরা জানি যে 1772 থেকে 85 পর্যন্ত। তো এই দীর্ঘ সময়ের মধ্যে প্রথমের দিকে তিনি কিন্তু বজায় রেখেছিলেন হচ্ছে মোগল পুলিশ ব্যবস্থাটা, কিন্তু তিনি কতগুলো ভাগ করেছিলেন। পরে তিনি নিয়ে আনলেন না ম্যাজিস্ট্রেটদেরকে। তো আমরা এই চ্যাপ্টারের জিনিসগুলো কিন্তু দ্বাদশ শ্রেণীর যে বইতেও কিন্তু আমরা পাবো। তো সেখানে একটু দেখে নিই যে সেখানে কী রকম আমরা দেওয়ার রয়েছে আমাদের যে পুলিশি ব্যবস্থাটা সম্পর্কে। তো সেখানে আমরা দেখব যে ওয়ারেন হেস্টিংসের যে উদ্যোগের মধ্যে তিনি কি দেখতে পাবো যে তিনি এই যে ভাগগুলোর কথা বললাম সেগুলো এখানে করা হয়েছে। সঙ্গে সঙ্গে আর কি করা হবে, সঙ্গে সঙ্গে তিনি আরও সেখানে কি করবেন যে প্রত্যেকটা থানার সঙ্গে একটি করে জেলখানাও তো করেছিলেন। এবার 1781 খ্রিস্টাব্দে ফৌজদারি পদ তিনি বিলুপ্ত করবেন এবং কোম্পানির যে দেওয়ানি আদালতের বিচারককে তিনি ম্যাজিস্ট্রেটদেরকে তিনি নিয়োগ করবেন এবং কোতোয়ালদের হাত থেকে শহরের শান্তি রক্ষার দায়িত্ব দেওয়া হলো কোতোয়ালদের হাতে। তো এখানে ফৌজদারকে সাহায্য করার জন্য তিনি কি করেছিলেন না 34 জন কর্মচারী ছিল, যাদের মধ্যে ছিল 20 জন সিপাহী। অর্থাৎ ফৌজদার যে নিয়োগ করেছিলেন তাদেরকে সাহায্য করার জন্য 34 জন কর্মচারী নিয়োগ করেছিলেন, যাদের মধ্যে 20 জন থাকবে সিপাহী। তো এর পরে আমরা পুলিশি ব্যবস্থায় দেখব যে কর্নওয়ালিসের আগমন ঘটবে। তিনি কি করবেন না জমিদারদের যে আরক্ষকের যে দায়িত্ব সেটা কিন্তু কেড়ে নেবেন 1793 খ্রিস্টাব্দে এসেই। এবং তিনি কি করবেন একটা থানার যে এলাকা, কতটা অঞ্চল জুড়ে একটা থানা হবে, প্রায় 20 থেকে 30 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে একটা করে তিনি থানার অধীনে ভাগ করে দিলেন এবং প্রত্যেকটা থানাতে একটা করে দারোগাকে তিনি নিয়োগ করলেন। অর্থাৎ থানার দায়িত্ব থাকবে কাজনের হাতে না দারোগার হাতে, এবং এই দারোগার অধীনে কতজন করে থাকবে না 20 থেকে 30 জন করে কনস্টেবল থাকবে। এবং সেই দারোগারা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে না ম্যাজিস্ট্রেট দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং তাদের কার্যকলাপগুলো তদারকি করবেন। এবং গ্রামের ক্ষেত্রে যথারীতি চৌকিদারি থাকতো এবং গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। এবং এছাড়াও শহরে তিনি কী করলেন একজন করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদ সৃষ্টি করলেন কলকাতা শহরে। আর শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোতোয়াল তৈরি, তাহলে কলকাতা শহরে তিনি একটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদও তিনি তৈরি করেছিলেন। তো এই যে দারোগার পদটা 1802 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু কি হবে না মাদ্রাজ প্রেসিডেন্সিতেও ছড়িয়ে পড়বে। সঙ্গে সঙ্গে 1804 খ্রিস্টাব্দে ব্রিটিশ যে সাম্রাজ্যের অন্যান্য জায়গাতেও কিন্তু এগুলোর ছড়িয়ে পড়বে। তো এইভাবে দুজন যে জেনারেলের সময়ে যে পুলিশ যে ব্যবস্থাটার আমরা প্রক্রিয়া জানলাম। তো এরপরে কি হবে না 1812 খ্রিস্টাব্দের দিকে 1812 খ্রিস্টাব্দের দিকে যখন হচ্ছে লর্ড মিন্টোর সময় কি হবে না নতুন যে দারোগা পদের পুরোপুরি বিলুপ্ত ঘটিয়ে দেওয়া হবে এবং তার পরিবর্তে নিয়ে আসা হবে কালেক্টরদের অধীনে কিন্তু দুটো দায়িত্ব যৌথ দায়িত্ব তারা পালন করবে, একটা হচ্ছে রাজস্ব আর একটা আরক্ষকের দায়িত্ব, দুটো দায়িত্বই তারা পালন করবে। কিন্তু তার ফলে কিন্তু আবার যৌথ পীড়ন শুরু হয়ে যাবে। তো পরবর্তীকালে আবার 1843 খ্রিস্টাব্দে আমরা দেখব যে সিন্ধু প্রদেশে নেপিয়ার যখন সিন্ধু প্রদেশ দখল করে নেবেন তারপরে তিনি কিন্তু একটা নতুন যে পুলিশি ব্যবস্থা সেখানে প্রচলন করবেন। সেখানে তিনি ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপির পদ তিনি চালু করবেন এবং এই যে ডিএসপির যে পুলিশ শাসন এইটা কিন্তু পরবর্তীকালে পাঞ্জাব প্রদেশে 1849 খ্রিস্টাব্দে এবং যে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশ এবং 1859 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সিতেও কিন্তু ছড়িয়ে পড়বে। তো পরবর্তীকালে যে বিভিন্ন পুলিশ 1860 খ্রিস্টাব্দের দিকে পুলিশ কমিশনারের পদ তৈরি করা হবে এবং 1861 খ্রিস্টাব্দে পুলিশ আইন বানানো হবে। তো এই রকমভাবে পুলিশের যে শাসনের বিভিন্ন প্রক্রিয়াগুলো কিন্তু ক্রমান্বয়ে চলবে। তো এর পরে আমরা দেখছি
যে মহাবিদ্রোহ যখন ঘটে যাবে, তো মহাবিদ্রোহ কিন্তু ভিত কাঁপিয়ে দেবে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত, তখন কি হবে না আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা দেখা দেবে। কিন্তু আমরা দেখব যে সে যাই হোক না কেন, ভারতীয়দের কিন্তু বঞ্চনা থেকেই যাচ্ছিল, যেখানে উচ্চ পদে কোনো তাদের অধিকার ছিল না ভারতীয়দের। কিন্তু 1902 খ্রিস্টাব্দে যখন পুলিশ কমিশন নিযুক্ত করা হয়, তখন কিন্তু উচ্চ পদে শিক্ষিত ভারতীয়দের নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এবং কিন্তু এক্ষেত্রে কি হয় যে পদমর্যাদায় ইউরোপীয়রা যেখানে শুরু করতেন, ভারতীয়দের সেখানে চাকরি জীবন শেষ হতো। অর্থাৎ তারা কিন্তু উঁচু পদ পর্যন্ত পৌঁছাতো, যেখানে চাকরি জীবন শেষ পর্যায়ে সেখান থেকে কিন্তু ইউরোপীয়দের পদোন্নতি সেখান থেকে তারা শুরু করতেন। অর্থাৎ একটা বিশাল ডিফারেন্স ছিল। তো সে যাই হোক, 1857 খ্রিস্টাব্দ থেকে 1947 পর্যন্ত আমরা বলতে পারি যে পুলিশ রাজ চলছিল, তো যার দ্বারা কিন্তু ঔপনিবেশিক শাসন তারা কিন্তু চালিয়ে যাচ্ছিল ভারতে। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আর একটা যে প্রকরণ সেনাবাহিনী, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। তো কেন প্রয়োজন পড়েছিল যে এই সেনাবাহিনী? প্রথম প্রশ্ন, কেন প্রয়োজন পড়েছিল না, পুলিশ দিয়ে তো বিভিন্ন বিরোধিতাগুলোকে মোকাবেলা করা হতো, কিন্তু পরিস্থিতি পরে পরে কিন্তু আরও ঘোরতর হতে লাগলো। তো তখন কিন্তু এই সাধারণ পুলিশ বাহিনী দিয়ে কিন্তু আর সেই যে বিদ্রোহগুলো কিন্তু আর মোকাবিলা করা যাচ্ছিল না, তো তাই প্রয়োজন পড়লো একটা সেনাবাহিনী। তো কিভাবে এই ব্রিটিশদের এই সৈন্যবাহিনীটা তৈরি হলো না, পূর্বে যখন মুঘল সেনা নিয়োগ করার পরম্পরা কিন্তু পূর্বে এরা বজায় রেখেছিল, কিন্তু ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের সময়, বিশেষ করে 1748 খ্রিস্টাব্দের সময় ক্যাপ্টেন স্ট্রেঞ্জার কি করেন না, ভারতীয়দের নিয়ে একটা স্থায়ী সেনাবাহিনী কিন্তু তিনি তৈরি করেন। তো পরবর্তীকালে 1757 খ্রিস্টাব্দে সময় পলাশির যুদ্ধের সময় কিন্তু লর্ড ক্লাইভ ব্রিটিশ থেকে কিন্তু নৌবহরকে তিনি নিয়ে আসেন। তো এইভাবে কিন্তু ব্রিটিশ সেনাবাহিনী কিন্তু তৈরি হলো। তো পরবর্তীকালে বিভিন্ন সময়ে আরও নিয়োগের মধ্য দিয়ে কিন্তু এক বৃহৎ যে ব্রিটিশ সৈন্যবাহিনী পরিণত হবে। তো এই ব্রিটিশ সেনাবাহিনীতে কিন্তু ইউরোপীয়দের অফিসারদের কিন্তু বিশেষ প্রাধান্য ছিল। তো সেটার তথ্য আমরা একটা 12-এর বই থেকে একটু দিতে চাইছি, যে কর্নওয়ালিসের আমলে বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীতে উচ্চ পদে নিয়োগ করা হতো না ভারতীয়দেরকে, তো সর্বদাই ইউরোপীয় অফিসারদেরকে নিযুক্ত করা হতো। 1856 খ্রিস্টাব্দের সেনাবাহিনী বিভাগে মাসিক বেতন ছিল মাত্র 300 টাকা বেতন পেত। ভারতীয় সৈন্যদের সংখ্যা এরকম ছিল মাত্র 3 জন। তো অর্থাৎ দেখতে পাচ্ছি যে উঁচু পদের যে ভারতীয় সৈন্যরা কিন্তু খুব কম জনই ছিল, এবং কোম্পানির ডিরেক্টররা পৃষ্ঠপোষকতায় কিন্তু অধিকাংশ ইউরোপীয় অফিসারদের নিয়োগ হতো, এবং ইউরোপীয় অফিসারেরা ভারতীয় সেনাদের প্রশিক্ষণ দিত। তো অর্থাৎ ইউরোপীয় যে উঁচু পদের অফিসাররা কিন্তু কোম্পানির ডিরেক্টররা তাদেরকে নিয়োগ করতেন, এবং সেই ইউরোপীয় অফিসাররা ভারতীয় সেনাদের প্রশিক্ষণ দিতেন, এবং ইউরোপীয় সেনাপতি বা কমান্ডার ইন চিফ ভারতীয় সিপাহীদের আবার হুকুম দিতেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি ভারতীয় অফিসারদের একটা প্রাধান্য এখানে ছিল। তো এরপরে আমরা দেখব যে নিয়োগের ক্ষেত্রে পছন্দ। তো নিয়োগের ক্ষেত্রে আমরা জানলাম যে উঁচু পদাধিকারী ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টরদের অনুমতি নিয়ে কিন্তু নিয়োগ করা হতো। তো ভারতীয়দের নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা জাতপাতের বিভেদ ছিল, বিশেষ করে উচ্চ বর্ণের ব্রাহ্মণ এবং রাজপুতদের কিন্তু নিয়োগ করা হতো সৈন্যবাহিনীতে, বিশেষ করে রুটি খাওয়া কৃষক এবং রাজপুতদের কিন্তু নিয়োগ করা হতো। এর পেছনে একটা গুরুত্বপূর্ণ যে মূল কারণ ছিল না, ভারত যে ইউরোপীয়দের যে ধারণা ছিল যে যে সমস্ত মানুষেরা নাকি রুটি খায় তাদের কিন্তু শারীরিক ক্ষমতা কিন্তু অনেক বেশি। তো সেটা সম্পর্কে একটু পরে আমরা দেখব। তো এখানে আমরা জানবো যে এবার সৈন্য যে সংখ্যার বৃদ্ধি, তো ধীরে ধীরে কিন্তু সৈন্য সংখ্যা তারা বাড়াতে থাকে ভারতে। 1880-র দশকে একটা তথ্য অষ্টম শ্রেণীর বইতে রয়েছে যে প্রায় 2.5 হাজার সৈন্যবাহিনী কিন্তু 2.5 লক্ষ হবে এটা, 2.5 লক্ষ বাহিনীতে ছিল সেনা, এবং তাদের পেছনে প্রায় 40% কিন্তু রাজস্ব তাদের পেছনে ব্যয় হতো। তো এইখানে আমরা এসে যাচ্ছি জাতপাতের বিষয়টা, যে জাতপাতটা কিন্তু তৈরি করা হয়েছিল প্রথম থেকেই। তো সেখানে কি করা হতো যে মারাঠা, মহীশূর প্রভৃতি অঞ্চলের পাহাড়ি অঞ্চলের কিংবা নেপালি গুর্খাদের কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হতো।
এবং তাদেরকে একটা বিশেষ সামরিক জাতি হিসাবে তাদের কিন্তু নাম দেওয়া হয়েছিল। তো সেখানে একটা ধারণা আগেই জেনেছি যে যারা রুটি খাওয়া কৃষকদের কিন্তু তারা বিশেষ করে পছন্দ করতো। তো এবং পরবর্তীকালে যারা দেখেছে যে গোর্খা এবং এই মারাঠারা কিন্তু যুদ্ধবিদ্যায় অনেক পারদর্শী, তো তাদেরই নিয়োগটা বিশেষ করে করা হতো এবং তাদের একটা আলাদা জাতি ও সামরিক জাতি হিসাবে তাদের নাম দিয়ে তাদের আত্মমর্যাদাও বৃদ্ধি করা হয়েছিল। তো আমরা পরে দেখব যে এই ভারতীয় সামরিক বাহিনীকে তদারক করার জন্য কিন্তু একটা পিল কমিশন নামে একটা কমিশন বসেছিল। সেইটার উদ্দেশ্য ছিল যে ভারতের সামরিক বাহিনীকে তদারক করা, এবং সেখানে কি বলা হয়েছিল যে বিভিন্ন জাতের মানুষদের নিয়ে কিন্তু পাঁচমেশালি ভারতীয় সেনাবাহিনী গঠনের কথা কিন্তু ওখানে বলা হয়েছিল। তো এরপরে সে হচ্ছে বেতন ও ভাতার কথাটা। না, বেতন কিন্তু ভারতীয় সৈন্যদেরকে নিয়মিত বেতন দেওয়া হতো, ভাতা দেওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু কি হলো না 1820-এর দশক থেকে এই ভাতা এবং বেতনের পরিমাণ কিন্তু ধীরে ধীরে হ্রাস করা হতে থাকে। তো তারপরে আমরা দেখব বিভিন্ন বিদ্রোহ কিন্তু সংগঠিত হতে থাকবে। তো এই যে সামরিক জাতি সম্পর্কে একটা যে তথ্য কিন্তু এইটার বইতে তোলা আছে, আমরা বলছি যে এখানে আমি একটু পড়ে নিচ্ছি। ব্রিটিশ শাসকের ধারণা ছিল যে শাসকদের যে সমস্ত ভারতীয়রা রুটি খায় তারা কিন্তু শারীরিক দিক দিয়ে অনেকটা ভাত খায় তারা কিন্তু দুর্বল, আর রুটি খাওয়া ভারতীয়রা নাকি অনেকটাই সক্ষম। তো সৈন্যবাহিনীতে নিয়োগের সময় কিন্তু খাদ্যাভ্যাসের এই তারতম্যর দিকটা কিন্তু বিচার করা হতো। এছাড়া কিন্তু 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর যখন সেনাবাহিনীকে ঢেলে সাজানো হলো, তখন ওই পাঞ্জাবের জাট অধিবাসীদের সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। তাছাড়া পাঠান, উত্তর ভারতের রাজপুত, নেপালি, গুর্খা এই সমস্তদের কিন্তু তাদের সেনাবাহিনীতে আরও বাড়ানো হয়। এবং ঔপনিবেশিক শাসন বলতে এই সমস্ত সেনাদের যুদ্ধে অনেক বেশি দক্ষতা তারা করতে পারত, এটা শাসকরা তারা মনে করত। তাই এদের কিন্তু সামরিক জাতি বলে তাদের প্রচার চালানো হতো। এর বদলে কি হতো না, ব্রিটিশ যে সিপাহীরা ব্রিটিশ শাসনের প্রতি অনেকটাই অনুগত থাকতো, তাদের যেহেতু আলাদা একটা মর্যাদা দেওয়া হতো। তো 1914 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক সেনারা 4 ভাগের প্রায় 3 ভাগই হয়ে গেছিল তথাকথিত সামরিক জাতি। অর্থাৎ দেখতে পাচ্ছি যে একটা জাতিগত বিভেদ, অর্থাৎ জাতি যে দক্ষতা অনুযায়ী কিন্তু ব্রিটিশরা কিন্তু সৈন্য নিয়োগ করেছিল, যার ফলে কিন্তু 1914 সালের তথ্য অনুযায়ী যে মোট ব্রিটিশ সেনাবাহিনীর প্রায় 3 ভাগই হয়ে গেছিলো এই সামরিক জাতির লোকেরা। তো এটা আমরা বুঝতে পারছি। তো সেই যাই হোক, এই সৈন্যবাহিনীর কি কি কাজ করতো তারা, না এই ঔপনিবেশিক শাসন চালানোর তারা কিন্তু অন্যতম একটা হাতিয়ার হয়েছিল। বিশেষ করে কোম্পানির হয়ে বিভিন্ন এলাকা দখল কিংবা বিভিন্ন বিদ্রোহ মোকাবিলা এই সমস্ত কাজগুলো কিন্তু তারা গুরুত্ব সহকারে কিন্তু করত। তো আমরা এরপরে যে শাসনযন্ত্রের আরও একটা যে দিক আমলাতন্ত্র, সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনা করব। পড়তে যাচ্ছি যে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল, অর্থাৎ আমলাতন্ত্র যাকে বলে, যেটাকে বলা হয় ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়। তো এই আমলাতন্ত্র জিনিসটা কি না, আমরা জানি যে সামরিক দিক দিয়ে পুলিশ বাহিনী ছিল, সৈন্যবাহিনী ছিল, কিন্তু কি হয় কি অনেক শাসন প্রণয়নের ক্ষেত্রে বা অনেক নীতি নির্ধারণ বা নীতিগুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে যাদের দরকার ছিল তাদেরকে বলা হতো আমলা। তো এই আমলারা কিন্তু তখন যে নীতিগুলো প্রয়োগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগতো, কিন্তু তারা কিন্তু নতুন কোনো নীতি নির্ধারণ তাদের কিন্তু করার মতো স্বাধীনতা তাদের দেওয়া হয়নি। তো এই আমলা যে আবির্ভাবের একটা ইতিহাস আমরা যদি দেখে থাকি, বা আমলাদের যে উদ্যোগ, আমলার যে শ্রেণী তৈরির পিছনে যে উদ্যোগ ছিল, বিশেষ করে যখনই যে ভারত শাসন আইন কিংবা কি চার্টার্ড অ্যাক্ট এইগুলোতে যে আমলাতন্ত্র গঠনের কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছিল, তো এখানে সেই জন্যই কিন্তু উদ্যোগটা নেওয়া হয়েছিল। তো সেই সুবাদেই আমরা দেখব লর্ড কর্নওয়ালিস তার শাসনকালে, অর্থাৎ 1786 থেকে 1792 সাল মধ্যে তিনি যে পদক্ষেপটা নিয়েছিলেন এই আমলাতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে কোড কর্নওয়ালিস। এই কোড কর্নওয়ালিস জিনিসটা কি না, তৎকালীন সময় যে অসামরিক প্রশাসন বা সিভিল সার্ভিস তিনি চালু করেছিলেন, অর্থাৎ প্রশাসনিক কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তৈরির জন্য একটা পরীক্ষার তিনি ব্যবস্থা করেছিলেন। বিশেষ করে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত যে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারীরা ছিল তাদেরকে বিশেষ করে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে কিন্তু তিনি এটা চালু করেছিলেন কোড কর্নওয়ালিস।
এবং এখানে তিনি ভারতীয়দের নিয়োগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ এই যে আমলা তৈরির পেছনে কর্নওয়ালিস থেকে শুরু করে এর পরে যে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির একটা বিরাট বড় অবদান রয়েছে, যিনি লর্ড ওয়েলেসলির শাসনকালটা যদি আমরা দেখি না 1798 থেকে 1805 সালের মধ্যে। তো লর্ড ওয়েলেসলি বা কী করেছিলেন না, তিনি এই যে প্রশিক্ষণ দেওয়ার তাদের ব্যবস্থা করেছিলেন, যে ব্রিটিশ কর্মচারী অর্থাৎ প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত যে ব্রিটিশ কর্মচারীদের বিশেষ করে প্রশিক্ষণ দেওয়ার কাজে তিনি উদ্যোগী হয়েছিলেন। এবং সেই উদ্দেশ্যেই তিনি কিন্তু যে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং পরবর্তীকালে কিন্তু যদিও সেটা বন্ধ হয়ে যায় এবং তো ব্রিটেনে সেই যে কলেজটা হেলবেরি কলেজে কিন্তু স্থানান্তরিত করা হয়, এবং পরবর্তীকালে সেখানে ট্রেনিং 2 বছরের ট্রেনিং নিয়ে কিন্তু প্রশাসনিক কাজে যোগ দিতে পারতেন। কিন্তু এটা কিন্তু পরবর্তীকালে আবার বন্ধ হয়ে যায়। তো যাতে করে এই বিদেশের ব্রিটেনের মাটিতে এই প্রশিক্ষণ দেওয়ার কারণটাই ছিল যে তাদের মধ্যে একটা ঐক্যবোধ বা সংকীর্ণ গোষ্ঠী ভাবনা যাতে তৈরি হতে পারে, সেই জন্যই কিন্তু এই রকম যে প্রচেষ্টা তারা কিন্তু নেওয়া হয়েছিল। তো এই যে বিষয়গুলো কিন্তু আমরা ক্লাস 12-এর বইতে আমরা এটা পেতে পারি। তো এখানে আমরা একটু দেখাচ্ছি ক্লাস 12-এর বইতে যেটা রয়েছে আমলাতন্ত্রের। তো এই আমলাতন্ত্র তো উদ্দেশ্য যেটা কর্মচারীদের যে নেওয়া হয়েছিল 1784 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন এবং 1793 খ্রিস্টাব্দের চার্টার্ড অ্যাক্ট বা সনদ আইনের দ্বারাই কিন্তু এই আমলাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগটা নেওয়া হয়েছিল। তো আমরা প্রথমেই দেখব যে লর্ড কর্নওয়ালিস তিনি যে কোড কর্নওয়ালিস প্রথা চালু করেছিলেন, সেখানে কি বলা হচ্ছে না, তিনি কি করে দিয়েছিলেন না, যে কোম্পানির কর্মচারীরা যাতে করে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য এবং সব ধরনের অবৈধ যে আয়ের পথগুলো এগুলো তিনি বন্ধ করার জন্য তিনি একটা আইন করেছিলেন। তাছাড়া কি তাদের জন্য উচ্চ বেতনও ব্যবস্থাও করেছিলেন, এবং কর্মচারীরা যাতে করে দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধি পায় সেই জন্য তিনি কি করেছিলেন 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি এবং কর্মপদ্ধতিগুলির প্রবর্তন করেছিলেন। এবং এই কর্মপদ্ধতি অর্থাৎ কীভাবে তারা কাজ করবে সেটাকেই বলা হচ্ছে কোড কর্নওয়ালিস। অর্থাৎ আমরা 3টা জিনিস দেখতে পাচ্ছি, অর্থাৎ তাদেরকে বেশি উচ্চ বেতন দিয়ে তাদের মধ্যে স্বচ্ছতা রাখা এবং তাদের ব্যক্তিগত বাণিজ্য থেকে সরিয়ে আনা এবং তাদের যে মধ্য দুর্নীতিগুলোকে দমন করা, এইগুলো ছিল কোড কর্নওয়ালিসের মূল বিষয়গুলো। তো ধীরে ধীরে যখন ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন বাড়তে লাগছিল তখন কিন্তু এই যে ভারতীয় ভাষা এবং আইন এই সমস্ত বিষয়ে দক্ষ কিন্তু সুযোগ্য আমলাতন্ত্রের প্রয়োজন হয়ে পড়ছিল। তো এই আমলাতন্ত্রের প্রয়োজন এবং সেই সঙ্গে সঙ্গে কর্নওয়ালিসের অবদানটাও আমরা জানলাম। তিনি তাদের প্রশিক্ষণের জন্য কিভাবে এই যে লর্ড কর্নওয়ালিস 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল, এবং যেখানে 3 বছরের প্রশিক্ষণ নিতে হতো। অর্থাৎ কোনো প্রেসিডেন্সিতে, অর্থাৎ 3টা যে প্রেসিডেন্সি ছিল, বাংলা প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং যে মুম্বাই প্রেসিডেন্সি, এই 3টা প্রেসিডেন্সিতে এই আমলা হয়ে নিযুক্ত হওয়ার আগে 3 বছরের জন্য কিন্তু প্রশিক্ষণ নিতে হতো এই কলেজে। কিন্তু যদিও এই কলেজটা কিন্তু পরে 1802 খ্রিস্টাব্দে এটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এর পরিবর্তে কী করা হয় না, 1805 খ্রিস্টাব্দে লন্ডনে একটা হার্টফোর্ডে ইস্ট ইন্ডিয়া কলেজের প্রতিষ্ঠা করা হয় এবং যা পরে হেলবেরিতে স্থানান্তরিত করা হয়, এবং এখানে 2 বছরের ট্রেনিং প্রশিক্ষণ নিতে হতো। তো এইটা হচ্ছে যে লর্ড ওয়েলেসলি কিংবা লর্ড কর্নওয়ালিসের যে বিভিন্ন যে অবদানগুলো। তো এরপরে আমরা চলে আসছি যে এই যে আমলাতন্ত্র, এটা কিন্তু নিয়োগটা কিভাবে করা হতো, বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা। তো যখন 1833 সালের চার্টার্ড অ্যাক্টটা প্রকাশিত হয় তার আগে ছিল কি না, ইংল্যান্ডের যে অভিজাত পরিবারের সন্তানরাই কেবল এখানে সুযোগ পেত। কিন্তু 1833 সালের চার্টার অ্যাক্টের পরে কি করা হয় না, সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু দিতে হতো এবং পরীক্ষায় পাশ করাটা আবশ্যক করে দেওয়া হয়। কিন্তু যদিও এই পরীক্ষার্থীদের সংখ্যা কিন্তু তখন কম ছিল। পরে 1853 খ্রিস্টাব্দে কী করা হলো না, ইংল্যান্ডে এই পরীক্ষাটা অবাধ করে দেওয়া হলো এবং রাজপরিবারের 18 থেকে 23 বছর পর্যন্ত বয়সের এবং সীমাকে নির্ধারিত করে দেওয়া হলো। তো
তো পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দে হেইলবেরি কলেজকেও পরবর্তীকালেও উঠিয়ে দেওয়া হলো। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের নিয়োগ পদ্ধতিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু ভারতীয়দের নিয়োগ একেবারে কিন্তু প্রথমের দিকে বঞ্চনা করা হয়েছে, অর্থাৎ 1813 এর আগে কিন্তু পর্যন্ত যে ভারতীয়দের কোনো উচ্চ পদে অর্থাৎ 500 পাউন্ড বিশিষ্ট বা তার বেশি বেতনের পদে কিন্তু ভারতীয়দের নিয়োগকে পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছিল। তো 1813 পর কিন্তু নিম্ন স্তরের বিভিন্ন যে প্রশাসনিক দপ্তরে ভারতীয়দের নিয়োগ হওয়া শুরু হয়। তো এবারে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরে কিন্তু এই প্রতিযোগিতামূলক পরীক্ষাটাকে অবাধ করে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও ভারতীয়দের জন্য কিন্তু অনেক সমস্যা ছিল, যাতে করে 1914 খ্রিস্টাব্দ কিংবা 1922 খ্রিস্টাব্দেও যদি দেখি মাত্র 5 থেকে 15% ভারতীয় কিন্তু এই আমলা যে শাসন প্রণালীতন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। ভারতীয়দের সংখ্যা অত্যন্ত কমই ছিল। তো এই ভারতীয়দের পরীক্ষা গ্রহণের দাবি অনেক দিন আগে থেকেই উঠছিল। তো কিছু কিছু যে গভর্নর জেনারেল এসেছিলেন, যেমন লর্ড রিপন 1880 থেকে 1800 যে ভাইসরয় হয়ে এসেছিলেন লর্ড রিপন 1880 থেকে 1884 সালে, তিনি কিন্তু ভারতীয়দের নিয়োগের পক্ষপাতী ছিলেন। তো পরবর্তীকালে 1892 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস ব্যবস্থারও সংস্কার করা হয়েছে। তো এইভাবে ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে কিন্তু আমরা ভারতীয়দের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন ব্রিটিশদের যে নিয়োগ প্রক্রিয়াও আমরা দেখলাম, এবং এই পরীক্ষা গ্রহণের দাবির ফলেই কিন্তু ভারতীয়রা যখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আন্দোলন করবেন, ইলবার্ট বিন আন্দোলন, সেখানের সাফল্য পেয়েই কিন্তু পরবর্তীকালে এই সিভিল সার্ভিসের সংস্কারটাও হবে, এবং সেখানে ভারতীয়দের জন্য বয়সের যে সীমা ছিল সেটাকেও কিন্তু কিছুটা বর্ধিত করা হবে। তো এই যে ব্রিটিশ যে আমলাতন্ত্রের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ছিল প্রকৃতপক্ষে যে ইস্পাত কাঠামো বলেই বলা হচ্ছে এটাকে। এই কাঠামোর জন্যই কিন্তু এত দীর্ঘদিন কিন্তু ইংল্যান্ডের যে মানুষেরা অর্থাৎ ইংরেজরা ভারত শাসন করতে পেরেছিল। তো এর গুরুত্ব কিন্তু অসীম ছিল। এই আমলাদের একমাত্র লক্ষ্য কী ছিল না, শুধু ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা করাই ছিল এদের কিন্তু মূল কাজ। তো এই কাজগুলো জন্যই কিন্তু ব্রিটিশরা এতদিন পর্যন্ত শাসন করতে পেরেছিল। তো এখন আমরা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে বিভিন্ন প্রকরণগুলো পড়ছিলাম, তো তার মধ্যে শিক্ষা বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। শিক্ষা অর্থাৎ ঔপনিবেশিক শাসনকালীন শিক্ষা ব্যবস্থা। তো এই সময়ের শিক্ষা ব্যবস্থাটার মূল উদ্দেশ্যগুলো আমাদের জেনে নেওয়া দরকার। তখন ব্রিটিশরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্যই কিন্তু বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটার বিস্তারের জন্য তারা উদ্যোগী নিয়েছিল। সেকেন্ড কি না, তৎকালীন সময়ে যে ঔপনিবেশিক সমাজের জ্ঞান চর্চা এবং চিন্তা ভাবনাটাকে জানার জন্য, যে ঔপনিবেশিক সমাজ যে অর্থাৎ ভারতীয় সমাজ এর যে তৎকালীন যে জ্ঞান চর্চা হচ্ছিল কিংবা যে তাদের মানসিকতাগুলো জানার জন্যই কিন্তু বিশেষ করে শিক্ষা বিস্তারের জন্য তারা কিন্তু উদ্যোগী হয়েছিল। তো এই শিক্ষা বিস্তার করতে গিয়ে তারা কোন ধরনের শিক্ষা ব্যবস্থাটাকে প্রচার করবে, অর্থাৎ কোন ধারাতে তারা প্রচার করবে, অর্থাৎ প্রাচ্য ধারাতে অর্থাৎ দেশীয় যে শিক্ষা ব্যবস্থাতে তারা শিক্ষা প্রদান করবে, না পাশ্চাত্য ইংরেজি শিক্ষাটার মাধ্যমে শিক্ষা বিস্তারে তারা এগোবে, সেটা তারা নির্ধারণ করার জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তো প্রথমের দিকে আমরা দেখব যে তারা প্রাচ্য শিক্ষা বিস্তারে কিন্তু অগ্রসর হবে, এবং পরবর্তী সময়ে আমরা দেখব যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অর্থাৎ ইংরেজি ভাষার শিক্ষা প্রসারের ক্ষেত্রে তারা কিন্তু একটু আগ্রহ প্রকাশ করবে। তো এই রকমভাবে আমরা দুটো ধারা দেখব শিক্ষার ক্ষেত্রে। তো আমরা যেই রেগুলেশন অ্যাক্ট যেটা 1773 খ্রিস্টাব্দে পাস হয়, সেই সময়ের যে ওয়ারেন হেস্টিং যখন এসে পৌঁছায় ভারতে গভর্নর জেনারেল হয়ে, তো তিনি প্রথম কি করবেন, যেহেতু তিনি রাজস্ব দপ্তরের সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার প্রভৃতিগুলো করছিলেন, তো তৎকালীন সময়ে বিভিন্ন যে আইনগুলো প্রচলিত ছিল সমাজে, মুঘল ব্যবস্থার আইনগুলো, সেইগুলোকে তিনি কি করবেন না প্রথমে ইংরেজিতে অনুবাদ করার সিদ্ধান্ত নেবেন, কারণ যাতে করে বিচার ব্যবস্থায় পরনির্ভরশীলতা কাটিয়ে ওঠা যায়। তাই তিনি কি করবেন, যে সেগুলোকে অনুবাদ করার জন্য প্রথম পদক্ষেপ তারা নেবেন। সেই অনুবাদ করার ক্ষেত্রে কিংবা সেই ওয়ারেন হেস্টিংস সহ পরবর্তী যে সমস্ত গভর্নর জেনারেলরা আসবেন, যেমন করে ওয়েলসলি কিংবা বার্লো কিংবা মিন্টো কিংবা এডওয়ার্ড হেস্টিংস, লর্ড আর্মহার্স্ট কিংবা প্রমুখরা, এদের সময় কিন্তু যে সমস্ত যে বিদেশি ব্রিটিশরা অর্থাৎ সেই যে অনুবাদের কাজে সহায়তা করবেন, তাদের মধ্যে আমরা জানি জোনাথন ডানকান, চার্লস
উইলকিন্স কিংবা ন্যাথালিয়েন ব্রাসি হ্যালেদ কিংবা উইলিয়াম জোন্স প্রমুখের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এনাদের সহযোগিতায় তারা ইউরোপীয়রা বিভিন্ন, শুধু কেবলমাত্র যে ব্রিটিশ ছিল তা নয়, পরবর্তীকালে উইলিয়াম কোরি কিংবা হচ্ছে কি আলেকজান্ডার ডাফ প্রমুখদের সহায়তা নিয়ে কিন্তু এই কাজগুলোতে ব্রিটিশরা এগোবে। তো প্রথমের দিকে তারা যখন যে ভারতের যে আইনগুলো জানার জন্য, অর্থাৎ হিন্দু আইন এবং মুসলিম আইনগুলোকে জানার জন্য তারা কি করবেন না, তারা প্রথমে হচ্ছে কি করবেন 1781 খ্রিস্টাব্দে কলকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, যাতে করে আরবি ও ফরাসি ভাষা চর্চাটা তারা করতে পারে। অর্থাৎ আরবি এবং ফরাসি ভাষাটা জানার তাদের আগ্রহ দেখা যায়। কারণ কি, সেই সময় মোগল সম্রাটরা যারা এসেছিলেন তারা প্রকৃতপক্ষে মধ্য এশিয়ার আরব কিংবা ফার্সি বেশিরভাগ তাদের কথাবার্তাগুলো হতো বা তাদের আইনগুলো প্রচলিত ছিল। তাছাড়া তৎকালীন যে হিন্দু সমাজের যে বিভিন্ন আইনগুলো প্রচলিত ছিল সেগুলো বিশেষ করে সংস্কৃতি রচিত হয়েছিল। তো তিনি কি করেছিলেন যে এই সমস্ত সংস্কৃত এবং অর্থাৎ হিন্দু আইনকে এবং মুসলমান আইনগুলিকে লিপিবদ্ধ করার পরিকল্পনা নিয়েছিলেন। তো এই সমস্ত কাজে আমরা যাদেরকে পাচ্ছিলাম, তো জোনাথন ডানকান সম্পর্কে 1783 খ্রিস্টাব্দে তিনি আইনগুলোকে বাংলায় অনুবাদ করবেন। আর কি করবেন না, 1791 খ্রিস্টাব্দে তিনি বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করবেন এবং আর আইনের পূর্ণাঙ্গ বই তিনি একটা 1784 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করবেন। এগুলো হচ্ছে জোনাথন ডানকানের যে কার্যকলাপের মধ্যে। আমরা চার্লস উইলকিন্সের ব্যাপারটা একটু আসছি পরে। ন্যাথালিয়ান ব্রাসি হ্যালেদ কী করবেন না, তিনি হিন্দু আইনগুলোকে সংকলিত করে ইংরেজিতে অনুবাদ করবেন, যে নামটা হবে কি এ কোড অফ জেন্টু ল। কিংবা 1778 খ্রিস্টাব্দে তিনি একটি বাংলা ব্যাকরণ বইও তিনি সম্পাদন প্রকাশ করবেন, যার সম্পাদনা করবেন কিন্তু উইলিয়াম কোরি। তো এইরকমভাবে উইলিয়াম জোনসও কিন্তু 1784 খ্রিস্টাব্দে কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করবেন। এইরকমভাবে বিভিন্ন ইউরোপীয়রা অর্থাৎ ব্রিটিশরা কিন্তু এই কাজে সহায়তা করবে। কারণ কি, যেহেতু তাদের এই যে বিভিন্ন যে এশিয়াটিক সোসাইটিতে বিভিন্ন ভারতীয়দের যে শিক্ষা ব্যবস্থা বা সাহিত্যটাকে জানার চেষ্টা চালাবে। কারণ কি, সাহিত্য যেহেতু সমাজের দর্পণ, তাই সাহিত্যগুলোকে পঠনের মধ্য দিয়ে কিন্তু ভারতীয়দের চিন্তাভাবনা জ্ঞান চর্চাটাকে জানার চেষ্টা করবে এবং সেইগুলোকে তারা ইংরাজিতে অনুবাদ করে ফেলবে। তো এরপরে আমরা উইলিয়াম কোরির কথায় চলে আসি, যিনি উইলিয়াম কোরি কিন্তু সম্ভবত ওয়েলসলি যে গভর্নর জেনারেল ওয়েলসলির সময় 1798 থেকে 1805 খ্রিস্টাব্দের মধ্যে সময়কালে তিনি কিন্তু তার কার্যকলাপগুলো আমরা দেখতে পাবো। তিনি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করবেন, কিংবা নিজের মুদ্রণ যন্ত্রে বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে থাকবেন এবং ভারতীয় যে বিভিন্ন মহাকাব্যগুলোকে তিনি ইংরাজিতে অনুবাদ করবেন, কিংবা বাইবেলের একটি অংশকে তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করবেন। এছাড়া হালহেদের বাংলা গ্রামার বইটিকেও তিনি সম্পাদনা করবেন, যেটা আমরা আগেই বলেছি। তো এই রকম কার্যকলাপগুলো আমরা উইলিয়াম কোরির দেখব। তাছাড়াও যে সমস্ত জেনারেলরা এসেছিলেন তাদের মধ্যে এডওয়ার্ড হেস্টিংস কী করবেন, 1817 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজ তিনি প্রতিষ্ঠা করবেন। তাছাড়া লর্ড আর্মহার্স্ট 1823 খ্রিস্টাব্দ থেকে 28 খ্রিস্টাব্দে যিনি আসবেন, তিনি কী কাজ করবেন না, তিনি সংস্কৃত পণ্ডিত লেমেন হোরাস উইলসনকে নেতৃত্বে 1824 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে পঠন পাঠন কলকাতায় আবার শুরু করবেন। এছাড়া 1823 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইন্টারেকশন এটা প্রতিষ্ঠা করবেন। এই সময় আর্মহার্স্টের সময় রাজা রামমোহন রায় কিন্তু বারবার চিঠি লিখে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা তিনি করতে থাকবেন, যেটা প্রতিষ্ঠা হবে 1824 খ্রিস্টাব্দে, কিন্তু তিনি তার বিরোধিতা থাকবেন। যেহেতু আমরা জানি রাজা রামমোহন ছিলেন পাশ্চাত্য শিক্ষার তিনি পৃষ্ঠপোষক, অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রচলনের দিকে তার ঝোঁক ছিল, তাই সংস্কৃত শিক্ষার ব্যাপারে তার অনাগ্রহ দেখেছি আমরা। তো এইরকমভাবে তার পরবর্তীকালে যখন লর্ড উইলিয়াম বেন্টিং আসবেন, তার সময়কে অনেক ব্রিটিশরাও কিন্তু সাহায্য করবে, বিভিন্ন ইউরোপীয়রা সাহায্য, তাদের মধ্যে প্রধান থাকবে হচ্ছে আলেকজান্ডার ডাফকে আমরা পাবো, যিনি 1829 খ্রিস্টাব্দে কী করবেন না, কলকাতায় অনেকগুলো মিশনারি স্কুল তিনি প্রতিষ্ঠা করবেন। 1830 খ্রিস্টাব্দে তিনি জেনারেল অ্যাসেম্বলি
ইনস্টিটিউশন, যেটা বর্তমানকালে স্কটিশ চার্চ কলেজ হবে, তিনি সেটারও প্রতিষ্ঠা করবেন। তো এই রকমভাবে আমরা প্রাচ্য যে শিক্ষা সঙ্গে সঙ্গে কিছু পাশ্চাত্য ইংলিশ স্কুলগুলো আমরা প্রতিষ্ঠা হতে দেখব। কিন্তু তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত স্কুলগুলোর কিন্তু যে পাঠ্যক্রম কিংবা যে পড়ানোর যে বিষয়গুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল, তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। তো পরবর্তীকালে যখন আমরা পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য যে বিভিন্ন যে গভর্নর জেনারেলদের যখন আমরা ইচ্ছা যারা যখন তাদের দেখব যে আগ্রহ, তখন থেকেই 1835 খ্রিস্টাব্দ থেকে আমাদের তাদের আগ্রহগুলো দেখব। 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি প্রথমে আমরা পাবো মেকলে প্রতিবেদন। মেকলে কে, তার সম্পর্কে আমরা জানব। তিনি ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষার তিনি দ্রুত বিস্তারের পক্ষপাতী ছিলেন। 1839 খ্রিস্টাব্দে তিনি কি করবেন না, শিক্ষা বিস্তারে প্রশাসনকে বেশি জোর দেওয়ার তিনি পক্ষপাতী ছিলেন। তাছাড়া 1844 খ্রিস্টাব্দে বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিক্ষাকে আবশ্যক তিনি ঘোষণা করে দেন। এর ফলে কী হয়, ইংরেজিটা দ্রুত প্রসার পেতে শুরু করে। এবং 1843 খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তিনি তৈরি হয়। 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশ পাবে, যেখানে তিনি বোর্ড অফ কন্ট্রোলের যিনি সভাপতি ছিলেন। এছাড়া নারী শিক্ষার প্রসারও আমরা দেখব ব্রিটেন সাহেবের হাত ধরে ঘটবে। এছাড়া ভারতীয়দের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই কাজে সহায়তা করবেন। তো এইভাবে আমরা একটা যে শিক্ষার ধারা আমরা দেখলাম, যে অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য প্রথম যে উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু শিক্ষাদান করছিলেন, এখনও পর্যন্ত কিন্তু ভারতীয়দের পক্ষে কোনো কিন্তু সহায়ক নয়, জাস্ট কেবলমাত্র আমলাতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ বিভিন্ন প্রশাসনিক কার্যকলাপ চালানোর জন্য যে সমস্ত প্রশিক্ষিত ভারতীয়দের দরকার ছিল, সেই উদ্দেশ্যেই কিন্তু বিভিন্ন কলেজগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো এরপরে আমরা এই যে বিষয়টা পড়ছি, এটা কিন্তু 10ম শ্রেণীর 2য় চ্যাপ্টারে যখন আমরা সংস্কারগুলো পড়ব, শিক্ষা সংস্কারের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমরা আছে। তো সেটাকে আমরা এর পরের ক্লাসে সেইটাকে নিয়ে একটু আলোচনা করব। আমরা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে শেষ পর্যায়ের যে আলোচনাতে চলে আসছি, এইটের বইতে যেটা রয়েছে, যে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়। তো ইংরেজদের জমি জরিপ করার প্রয়োজন কখন পড়লো না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বিভিন্ন সময়ের বিভিন্ন যুদ্ধ কিংবা যুদ্ধের মধ্য দিয়ে যখন জমিদারি লাভ করলো, বিশেষ করে সেই জমিগুলোতে তারা যখন কাউকে থেকে রাজস্ব আদায় করবে, সেই জন্য তাদের জমি জরিপের প্রয়োজন পড়লো এবং সেখান থেকে তারা রাজস্ব নির্ণয় করবে। তো বিশেষ করে পলাশির যুদ্ধের পর যখন 24 পরগনার জেলার জমিদারি পেল, কিংবা মীর কাসিমকে যখন তারা বাংলার নবাব করলো, তখন তারা কিন্তু বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রাম এই 3টি অঞ্চলের জমিদারিও পেয়েছিল মীর কাসিমকে যখন সিংহাসনে বসালেন। তো এইভাবে জমিদারি পাওয়ার পর সেই জমিগুলোকে থেকে খাজনা আদায়ের জন্য সেগুলোকে তারা পরিমাপ করেছিল। তাছাড়াও বিভিন্ন যে জমি জরিপের কাজগুলো তারা যখন শুরু করেন বিভিন্ন সময়ে, বিশেষ করে 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্ক ল্যান্ড যে নতুন 24 পরগনা জেলার জমির জরিপের কাজ তিনি শুরু করেছিলেন, এবং তিনি শেষ করার আগে যখন তার মৃত্যু ঘটেছে, শেষ করেছিলেন শেষ পর্যায়ে হগ ক্যামেরন, তিনি এটা শেষ করেছিলেন। অর্থাৎ 1760 খ্রিস্টাব্দ থেকেই জমি জরিপের কাজটা শুরু হয়ে যায়। তো 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের পর যখন বাংলার নদীপথগুলোকে জরিপ করার জন্য জেমস রেনেলকে দায়িত্ব দেওয়া হবে, এবং তিনি কি করবেন না, 1767 খ্রিস্টাব্দে তাকে সার্ভেয়ার জেনারেল পদে বা জমি জরিপ বিভাগের প্রধান তাকে করা হবে 1767 খ্রিস্টাব্দে। এবং তিনি সে জমি জরিপ করে 17টি মানচিত্র তিনি তৈরি করবেন, যা দিয়ে বাংলার নদীপথের যে মানচিত্রগুলো কিন্তু পরে তৈরি হবে। এবং এই নদীপথগুলো জরিপের মধ্য দিয়ে তার মূল উদ্দেশ্য ছিল যে নদীপথের যোগাযোগ ব্যবস্থাটাকে তাদের হাতের মুঠোয় রাখা। তো এরপরে 1770 খ্রিস্টাব্দে যখন মুর্শিদাবাদে কমিটি অফ রেভিনিউ তৈরি করা হবে, তো যাকে পূর্বে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ কমিটি নাম ছিল, সেটা পরবর্তীকালে কমিটি অফ রেভিনিউ তৈরি হবে নাম নিয়ে। তো 1772 সালে নদিয়া জেলায় একটি ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু হবে, এবং ওখানে যখন ইজারাদারি ব্যবস্থাটা চালু হবে, তখন ওর ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করার জন্য জমি জরিপের প্রয়োজন পড়বে। এছাড়া 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ
বা যেটা পরবর্তীকালে বোর্ড অফ রেভিনিউ নাম নেবে সেইটা, অর্থাৎ বোর্ড অফ রেভিনিউ তৈরি হবে। অর্থাৎ যেটা পূর্বে নাম ছিল কমিটি অফ রেভিনিউ, সেটা পরবর্তীকালে বোর্ড অফ রেভিনিউ নামটা গ্রহণ করবে 1786 সালে। এছাড়া 1790 সালে আমরা যখন দেখব দশসালা বন্দোবস্ত, কিংবা 1793-তে চিরৎসাহী বন্দোবস্ত প্রবর্তন করা হলো, সেই সময় কি হলো, বাংলার ভূমিগুলোকে, ভূমি রাজস্ব ব্যবস্থাকে নতুন করে পর্যালোচনা করার জন্য মানে জমি জরিপের প্রয়োজন পড়ে। এছাড়াও কিনা এই সময় থেকে ভারতের যে অন্যান্য অঞ্চলের ভূমি রাজস্ব, অর্থাৎ যখনই কিন্তু ভারত প্রায় অনেকটা অঞ্চল অধিকার করে নিয়েছে, সেই সময় অধিকৃত অঞ্চলগুলোতেও, অন্যান্য প্রেসিডেন্সিগুলোতেও ভূমি রাজস্ব নির্ণায়ক বিষয়ে বিভিন্ন কার্যকলাপ কিন্তু চলতে থাকবে। তো এইভাবে একটা জমি জরিপের যে ইতিহাস, আমরা ছোট্ট ইতিহাস আমরা দেখলাম। এখানে বিভিন্ন সময়ে কোন যে বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ, কখন হচ্ছে সার্ভেয়ার জেনারেল নিয়োজিত হয়েছেন, কখন হচ্ছে যে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ প্রতিষ্ঠিত হলো, বা কমিটি অফ রেভিনিউ তৈরি হলো, এইগুলো আমাদের একটু প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে। তো এইভাবে আমাদের এই যে 3 নম্বর চ্যাপ্টারটা কিন্তু শেষ হলো।